প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রাণপ্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে শত ব্যস্ততাকে এক পাশে রেখে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1392তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ জোসেফ আলীর জীবনের এক অলৌকিক, তাজ্জব, করুণ, শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 15 বছর ধরে মা মেয়ের সর্বনাশ। দুষ্টতান্ত্রিকের কালো জাদুর শিকার মা আর মেয়ে। এই গল্পটা যদিও বরিশালের ভাই জোসেফ আলীর জীবনে ঘটে থাকে, তবে পুরো গল্পটা জুড়ে আছে রাজধানী ঢাকার এক সম্ভ্রান্ত কুটিপতির পরিবার। এরকম কত যে হাজার পরিবার এরকম দুষ্টতান্ত্রিকের ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গেছে, তার কোনো নিরাকরণ নেই, তার কোনো হিসাব নেই। কিছুদিন আগে আমি সিলেটে গিয়েছিলাম, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করেন ভাই, আমি সিলেটে গিয়েছিলাম মাজারে। তো যেদিন গেলাম সেদিন রাতে থাকলাম। পরের দিন দুপুরবেলা আনুমানিক প্রায় 2টার মতো বাজে এরকম সময় আমি ওই শাহজালাল সাহেবের মাজারের সামনে যে কবুতরগুলো আছে ওগুলোকে খাবার দিচ্ছিলাম। এমন সময় এক ফকির আসলো, ওনার মাথার চুলগুলো জট বাঁধা। এসে আমারে বললো, দে আমারে কিছু দে। পরে আমি বললাম যে দেখেন আমার কাছে ভাঙতি নেই। আসলেই মূলত আমার কাছে ভাঙতি টাকা ছিল না। তো আমি বললাম যে দেখেন আমার কাছে ভাঙতি নাই। বলে দে আমারে দে। আমি তখন বললাম যে আমার কাছে নাই বলাতে সে বলে, তোর কাছে কখনোই থাকবে না, কারণ তোর পকেটে যে দুষ্ট জিন এসে বাসা বেঁধেছে ওইটা যতক্ষণ থাকবে ততক্ষণ তোর পকেটে কোনো টাকা আসবে না, তোর কোনো উন্নতি হবে না। আমি বললাম দেখেন বকবক করেন না, আমি কবুতরকে খাবার দিচ্ছি, আপনি যান। উনি আমাকে বলে, তোর পকেটে একটা বিদেশি নোট আছে, আর এই কালো নোটটার সাথে জড়িত আছে 7টা জিন, এবং যাদের কারণে তোর মানিব্যাগে কোনো টাকা ঢুকছে না, তোর কোনো উন্নতি হচ্ছে না। এখনও সময় আছে, ওইটা হয় মাজারে দিয়ে দে, না হলে আমাকে দিয়ে দে, আমি তা মাজারে দান করে দিব। তা আমার পকেটে একটা বিদেশি নোট আছে, এটি সে কীভাবে জানলো? একজন সাধারণ মানুষের হিসাবে চিন্তা করতে গেলে সে অবশ্যই অলৌকিকতা জানে, অবশ্যই গায়েবী জানে, তা না হলে সে কীভাবে জানলো যে আমার পকেটে একটা বিদেশি নোট আছে বা মানিব্যাগে একটা বিদেশি নোট আছে? মূলত আমি পরে চিন্তা করলাম যে আমি অনেক দিন অনেক কেনাকাটা করছি, এখানে ওখানে গেছি, অনেকবার মানিব্যাগ বের করছি, কোনো না কোনোভাবে সে বা তার সঙ্গপঙ্গরা দেখতে পেয়েছে যে আমার মানিব্যাগে একটা বিদেশি টাকার নোট আছে, এবং ওই টাকাটা সামনেই ছিল। তো আমি যদি সহজ সরলভাবে ওই তান্ত্রিক বা ওই ভণ্ডকে বিশ্বাস করতাম, তাহলে কিন্তু আমার অবস্থা ওখানেই শেষ। এই শুরু হলো আর কি আমার জীবনে ঢোকা। পরে ফোন নাম্বার নেওয়া যাইতো, পরিবারে আসতো, আমাকে ধ্বংস করে ফেলতো। তো যাই হোক, যারা এই ধরনের তান্ত্রিকের ফাঁদে পড়েছেন তাদের জীবন তো পুরোপুরিভাবেই শেষ। আর যারা ভালো আছেন তারা আজকের জোসেফের গল্প শুনে একটু সতর্ক হন। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই জোসেফ আলীর জীবনের হৃদয় বিদারক, করুণ, শিক্ষণীয় বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন, এবং গল্প শেষে জোসেফ আলী ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জোসেফ আলী, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হাই স্কুলের শিক্ষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবার সম্মানের কোনো অভাব নেই। আমার বাবার প্রচুর সম্মান। ঘর থেকে বের হলে সালামের শব্দ শুনতে শুনতে আমার বাবার কান জ্বালাফলা হয়ে যেত, কিন্তু আমার বাবার পকেটে তেমন কোনো টাকা ঢুকতো না, তেমন কোনো টাকা পয়সা আমার বাবা ইনকাম করতে পারতো না। আপনারা অনেকেই জানেন একজন হাই স্কুলের শিক্ষক তার জীবন জীবিকা কীভাবে চালায়। খুবই দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমাদের দিন আর রাতগুলো কাটতে থাকে। বড় 3টা বোন, আমি, বাবা, মা সহ রয়েছে আমাদের পরিবারে আমার দাদিমণি। এতগুলো মানুষের মুখের আহার জোগাতেই আমার বাবা হিমশিম খেয়ে যেত। এরপরেও দারিদ্র্যের কাছে মাথা নত না করে আমার বাবা সরু পথে জীবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি যখন ক্লাস 8-এ পড়ি, ওই মুহূর্তে আমার একেবারে বড় যে বোনটা আছে, আমার বড় বোনের বিয়ের কথাবার্তা চলতেছিল। আব্বার কাছে সেই সময় জমানো কোনো টাকা পয়সা ছিল না। জমানো কোনো টাকা পয়সা না থাকার কারণে আব্বা বড় আপুকে বিয়ে দিতে অনেকটা ব্যাগ পোহাতে হলো। সবার কাছ থেকে ঋণ দেনা করে কোনোভাবে বরাবর বিবাহ সম্পন্ন করলো।
বরাবর বিয়ে হওয়ার কিছুদিন পরেই মরার উপরে খাড়া বলে একটা কথা আছে, হঠাৎ করে আমার আব্বার হাত ভেঙে যায় মারাত্মকভাবে। স্কুল থেকে ফেরার পথে আব্বু সাইকেলে করে আসতো। সাইকেলে করে আসার সময় আমার বাবা রাস্তার মধ্যে আপনার কাদার মধ্যে পিছলে খেয়ে সাইকেল সহ পড়ে আমার বাবার হাত ভেঙে যায়। এবং শুধু ভেঙে যায় না, মারাত্মকভাবে এটা ঠিক এভাবে উল্টিয়ে যায়। দীর্ঘদিন ধরে বরিশাল জেনারেল হসপিটালে আমার আব্বাকে ভর্তি করিয়ে রাখি এবং আমার আব্বার যে ছাত্রছাত্রীরা ছিল তারা প্রত্যেকে আমার আব্বাকে সাহায্য সহযোগিতা করে। সবার সাহায্য সহযোগিতায় আমার আব্বা মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলেও আমার বাবার আর ওভাবে আর শরীর চলে না। তো একটা পর্যায়ে আমার বাবার ওখানেই আপনার রিটার্ন হয়ে যায় আর কি, তিনি আর চাকরিতে যায় না এবং বাড়ির মধ্যেই থাকে। সেই সময় আমি সবেমাত্র ক্লাস 8-এ পড়ি। পরিবারে প্রচণ্ড রকমের অভাব দেখা দিয়েছে। 8 থেকে ক্লাস 9-এ ওঠার পরেই আমার এরপরের যে বোনটা আছে ওই বোনের বিয়ের কথাবার্তা চলতেছে। আব্বা তখন খুব বিপাকে পড়ে যাচ্ছিল। একে তো হাতে কোনো টাকা নাই, বরাবর বিয়ে দেওয়া তো অনেক টাকা ঋণ হয়ে গেল, সেই ঋণে এখনও পরিশোধ করতে পারে নাই, তার উপরে আবার আরেকটা বোনের বিয়ে। কি আর করা, আমার বাবার কাছে জমানো যা ছিল আর কি একেবারে সর্বোচ্চ দিয়েই আমার দ্বিতীয় বোনটার বিবাহ আমার আব্বা সম্পন্ন করে। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যে বোনটা, আমার ওই ছোটো বোনটা দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিল না, বড় দুটো মোটামুটি সুন্দর ছিল, যার কারণে বড় দুইটা চলে গেছে। কিন্তু একেবারে ছোট যে বোনটা আছে ওর চেহারার অবস্থা খুব বেশি একটা ভালোও না। আব্বা তখন খুব টেনশনে পড়ে গেল, কি করবে, ওরে কিভাবে বিয়ে দিবে, ওরে বিয়ে দিতে তো আমার আব্বা সর্বশেষ হয়ে যাবে। এরকম করতে করতে আমার একেবারে বড় যে বোনটা আছে, আমার বড় বোনটা আবার মেধা অনেক ভালো ছিল, পড়াশোনা মোটামুটি মেধা অনেক ভালো ছিল। এরপরে আমার বড়াপুটার আর বিয়ে আমার আব্বা দিল না বা বিয়ে হলো না। এক পর্যায়ে আমার বড়াপু তখন ইন্টারমিডিয়েট পাস করে। ইন্টার পাস করার পরে একটা মাদ্রাসার ইংলিশ শিক্ষক হিসাবে আমার বড়াপু তখন জয়েন করে। একটা মাদ্রাসার ইংরেজি শিক্ষক হিসেবে আমার বড়াপু তখন জয়েন করে। তো বড়াপু তখন 2-1 টাকা ইনকাম করতো, পরিবারে দিত, আব্বা আম্মা চলতো। এরই মাঝে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি রেজাল্টও আমার মোটামুটি খুব ভালোই হলো এবং এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন আমার বরাবর যে মাদ্রাসায় শিক্ষকতা করতো সেই মাদ্রাসার 2-1টা বাচ্চাকে টিউশনে পড়াইতাম। মাদ্রাসার 2-1টা বাচ্চাকে অঙ্ক আর ইংরেজি পড়াইতাম। এমন করে তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তেছিলাম। তো আমি দেখতে শুনতে মোটামুটি খুব একটা ভালোই ছিলাম, কিন্তু আমার ভিতরে কখনো কোনো মেয়ের প্রতি প্রেম ভালোবাসা এগুলো কখনোই জাগে নাই। আমার একটাই স্বপ্ন ছিল, আমার বাবা পঙ্গু হয়ে ঘরে বসে আছে, সাংসারিক অভাবের কারণে আমার বড়াপুটার বিয়ে হচ্ছে না। এখনও আমার বড়াপু দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে রাতের বেলায় টিউশনি, দিনের বেলায় শিক্ষকতা সব কিছু মিলিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমি একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হব এবং সরকারের ভালো একটা দফতরে আমি চাকরি করব। আমার বাবার সুনাম আমি আবারও ফিরিয়ে আনবো, সবার মুখে মুখে সবাই যেন আমার বাবার পরিচয় আমাকে আবারও চিনতে পারে। এরকম একটা স্বপ্ন নিয়েই তখন আমি পড়াশোনা করতাম। এভাবেই দিন আর রাতগুলো কাটতেছে, আমি পড়াশোনা করতেছি এবং ইন্টারে ওঠার পরেও আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই খুব ভালোভাবে রেজাল্ট করলাম। তো এরই মাঝে আমার বড়াপুর কিন্তু খুব ভালো ভালো বিয়ের প্রপোজাল আসছিল। আমার যে আপু মাদ্রাসায় শিক্ষকতা করতো উনি আবার এরপর অনেকটা সুন্দর হয়ে যায়, কেমনে কেমনে যে সুন্দর হয় আল্লাহই ভালো জানে, অনেকটা ফর্সা হয়ে যায়। তো একটা মুহূর্তে আমার বড়াপুর ভালো বিয়ের প্রপোজাল আসতো, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। তো আমার বড়াপুর বিয়ের প্রস্তাব আসলেও বড়াপু কোথাও আর বিয়ে বসে নাই। তার বড় কারণ হচ্ছে দেখেন আমি তখন পড়াশোনা করে মাত্র ইন্টারে পড়ি, আব্বার এখনও অনেক বেশি ওষুধ লাগতেছে, দাদি এখনও বাইচে আছে, দাদির ওষুধ বড়ি লাগতেছে। তো আমার বড়াপু চিন্তা করলো বড় 2টা বোনের তো বিয়ে হয়ে গেল এবং তারা শ্বশুরবাড়িতে চলেও গেছে, আব্বা আম্মাকে দেখার মতো তো কেউ নেই, আমি আছি, আমিও তো পড়াশোনা করি। তো যার কারণে আমার একেবারে ছোটো যে বোনটা আছে 3 নম্বর বোনটা, তার ভালো ভালো বিয়ের প্রস্তাব আসার পরেও সে আর বিয়ে বসলো না। পরিবারের মায়ায় আমাদের পরিবারের কথা চিন্তা করে আমার বড়াপু অবিবাহিতই থেকে গেল। যাই হোক, বরাবর বিয়ে শাদী করলো না, আমাদের পরিবারের মাঝেই আছে। আমরা তখন তেমন করেই সময়গুলো পাস করতেছি। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, আল্লাহর উপরে ভরসা করে তখন দিন আর রাতগুলো কাটতেছে। এই করতে করতে একটা পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। তো ইন্টারের রেজাল্টটা আমার খুব বেশি ভালো হয়, ইন্টারমিডিয়েট রেজাল্ট অনেক ভালো হয়। আমি রেজাল্ট ভালো করার পরে আমার আব্বা তখন স্বপ্ন দেখতেছিল যে বরিশাল শহরে আমাকে ভর্তি করাবে, বরিশাল শহরে কোনো একটা ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করাবে, অথবা যদি সম্ভব হয় আব্বু আমাকে ঢাকায় পাঠিয়ে দিবে। তা আব্বু তখন তার অনেকের কাছে বলতো যে আমার ছেলে ভালো রেজাল্ট করছে, এটা সেটা। এরকম করতে করতে বর্ষপূর্তি আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়, বর্ষপূর্তি একটা অনুষ্ঠান হয়, 100 বছর পূর্তি একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমার আব্বা সহ ওই অনুষ্ঠানে যায় এবং পুরনো যত শিক্ষকরা ছিল এরা সবাই মোটামুটি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল আমার আব্বাকে তখন ওইখানে যাওয়ার পরে আমার আব্বার একজন ছাত্র নাম হচ্ছে করিম,
উনি সরকারের খুব ভালো একটা মানে পর্যায়ে চাকরি করে। তো ওই করিমের সাথে আমার আব্বুর তখন দেখা হলো। দেখা হওয়ার পরে উনি অনেক সিনিয়র, আমার থেকে অনেক বেশি সিনিয়র, মানে আব্বুর কাছে পড়াশোনা করছে। পরে আব্বু আমাকে ডাক দিয়ে নিল ওই স্কুলের মধ্যেই, ডাক দিয়ে বলতেছে যে ও আমার ছাত্র, ওর নাম করিম, ও ঢাকাতে অমুক দফতরে চাকরি করে, তোর সাথে একটু কথা বলবে, কথা বলতো বাবা। পরে আমি সালাম দিলাম, ভাইয়া করে কথা বললাম। উনি আমার সাথে খুব সুন্দর করে কথা বললো। আমাকে বললো যে তুমি পড়াশোনা করবা, মানে তুমি কি ঢাকাতে ভর্তি হবা অনার্সে? আমি বললাম যে হ্যাঁ, যদি সুযোগ পাই তাহলে আমি ঢাকায় ভর্তি হবো। ওই তখন আমার আব্বাকে বললো যে স্যার একটা কাজ করি, আপনার ছেলে তো মার্শাল্লাহ দেখতে শুনতেও ভালো আছে, ওরে আমি আমার বাসায় নিয়ে যাই, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চাকে পড়াবে আর আমার বাসায় থাকবে, এবং আমি ওকে ওখানকার একটা কলেজে ভর্তি করিয়ে দিব, আর এই ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিব যদি আপনি আমাকে অনুমতি দেন। আমার আব্বা তখনই ওই করিমকে, মানে করিম ভাইকে ধরে কান্না করতে শুরু করলো যে রে বাজান, তুমি আমার পাশে এসে দাঁড়াইছো, এই সময় আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার ভালো করুক, তুমি আমার ছেলেটাকে নিয়ে তুমি ঢাকাতে ওরা একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাও, ও আমার তোমার বাচ্চা কাচ্চা পড়াবে, সমস্যা নেই। এই বলার পরে তখন আমাকে ঢাকাতে নিয়ে যাওয়া হবে। আমি আমার ব্যাগপত্র সব কিছু রেডি করে ঢাকায় চলে গেছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে তখন আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এই করিম ভাইয়ের বাসায় আমি তখন থাকতে শুরু করি। ওনার 2টা মেয়ে, একটা মেয়ে হচ্ছে ক্লাস 6-এ পড়ে আর আরেকটা মেয়ে হচ্ছে ক্লাস 8-এ পড়ে। ক্লাস 6 এবং 8-এ এই 2টা মেয়েরে আমি তখন ওনার বাসায় পড়াইতাম। তো বাচ্চা 2টারে পড়াইতাম, মানে ভার্সিটিতে যাইতাম, ভার্সিটি থেকে আসতাম, এমন করেই তখন আমার সময়গুলো কাটতেছে। পরিবার থেকে আমাকে ওভাবে টাকা পয়সা দেওয়া হতো না, টুকিটাকি কিছু টাকা লাগলে করিম ভাই দিত। আর তাছাড়া আমার আরেকটা আয়ের উৎস ছিল, এটা লজ্জার কথা নাই বলি, আয়ের উৎস ছিল, ওখান থেকেও কিছু টাকা আসতো। তো দুটো মিলিয়ে টাকা পয়সা ইনকাম করতাম, ভালোভাবেই চলতাম, পড়াশোনাও করতাম। আবার একেবারে যে পরিবার থেকে দিচ্ছে না এটা বললেও কিন্তু ভুল হবে। বরাবর মাঝে মাঝে টুকিটাকি যতটুকু পারতো অতটুকু আমাকে দেওয়ার চেষ্টা করতো। আবার আমার বড় যে 2 বোনের বিয়ে হয়ে গেছে, ওরাও মাঝে মাঝে আমার পড়াশোনার খরচ দিত, সত্যি যেটা আর কি। এই করতে করতে রঙিন ঢাকায় আমার দিনগুলো রংধনুর মতোই খুব ভালোভাবেই কাটতে থাকে। এমতো অবস্থার ভিতরে আমি মানে ভার্সিটিতে যাইতাম আসতাম, এই করতে করতে আমাদের ভার্সিটির একটা মেয়ে যার নাম হচ্ছে নাদিয়া, এই মেয়েটা দেখতে দেখতে শুনতে খুব বেশি সুন্দর ছিল, যার বাড়িও ছিল বরিশাল, মানে ওদের বাড়িও বরিশালেই ছিল, মানে আমাদের থেকে অনেক দূরে, আমাদের একটা জেলা ওদের আরেকটা জেলা। তা আমার সাথেও বরিশালে আমাদের যে ক্যাম্পিং ছিল, যে আমরা মানে বিশ্ববিদ্যালয়ে কয়জন আসি বরিশালের সবাই মিলে আমাদের একটা ফেডারেশন ছিল আর কি, আমরা এটারে বরি ফেডারেশন বলতাম। তো ওই বরির মধ্যে আমাদের নাদিয়াও ছিল। তো নাদিয়া সবসময় শাড়ি পরে আসতো, বুঝছেন, মানে যখনই ক্যাম্পাসে আসতো এবং শাড়ি পরে আসতো, আবার ও রাজনীতিও করতো, মোটামুটি রাজনীতির সাথে জড়িত ছিল। শাড়ি পরে আসতো, দেখতে শুনতে অসম্ভব রকমের সুন্দর এক পিস একটা মেয়ে ছিল। তো ওর সাথে গল্প গুজব করতাম, কথাবার্তা বলতাম, মানে ওর সাথে কথা বলে খুব মজা পাইতাম, কারণ আমি তো বরিশালের লোকাল ছেলে, তাইও আমার সাথে বরিশালিয়া ভাষায় কথা বলতো, দুজনে কথা বললেও খুব মজা পাইতাম। এরকম করতে করতে ওর সাথে কথাবার্তা বলতাম, মানে দুষ্টমি ফাজলামি করতাম, আসলে আমার একটা ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। তো ওর বাবা হচ্ছে বিদেশে থাকে, মানে ওর বাবা হচ্ছে সৌদি আরবে থাকে, ওখানে ওর বাবার আবার নিজেদের ব্যবসা বাণিজ্য আছে, ফার্ম আছে, তারপরে হচ্ছে হোটেল আছে বা অনেক ব্যবসা বাণিজ্য আছে। আর আরেকটা কথা, নাদিয়ার কোনো ভাই বোন নাই, ওর কোনো ভাই বোন নেই, ও একাই। আর ওর মা হচ্ছে গ্রামে থাকে। ওর মা হচ্ছে 3বার হজ করা একজন মহিলা, মানে 3বার উনি হজ করছে এবং যথেষ্ট পরিমাণের ভালো একটা মহিলা। ঢাকাতে ওদের নিজেদের বাড়ি আছে। তো এরকম করে দীর্ঘদিন ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হওয়ার পরে ও আমারে বলে যে জোসেফ, আমি আমার মাকে তোর কথা বলছিলাম, তো একদিন আমাদের বাসায় চল, আম্মা তোরে দেখবে। তা আমার আসলে ওরকম কোনো ইচ্ছা ছিল না আর কি যাওয়ার। এরপরে যখন ও আমাকে জোরাজোরি করলো যে তুই চল, তুই গেলে খুব খুশি হব, এমন করে বলার পর আমি একদিন ওদের বাসায় গেছি, ওর আম্মার কাছে। এবং ওর আম্মার কাছে যাওয়ার পরে ওর আম্মা আমাকে একদম নিজের ছেলের মতো আমাকে জড়ায়া ধইরা আদর কইরা আমাকে খুব বেশি ভালোবাসা দেখালো, যা আসলে বলার মতো না, অনেক ভালোবাসা দেখাইলো। আমাকে জড়ায় ধরলো, বাসায় নিয়ে গেল, রান্না বান্না করলো, নিজের মতো করে খাওয়া দাওয়া করাইলো। এবং এরকম করতে করতে এই নাদিয়াদের পরিবারের সাথে আমার একটা খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমি 2-3 দিন পর ওদের বাসায় যেতাম, নিজের মতো করে এটা সেটা ফ্রিজ থেকে রান্না করে খাইতাম, ঘুরতাম ফিরতাম, মানে এক অন্যরকম অবস্থার মধ্যে তৈরি হই। এভাবে প্রায় 3 মাস পেরিয়ে যায়। 3 মাস পরেই নাদিয়ার বাবা তখন সৌদি আরব থেকে আসে। উনি প্রায় প্রতি 3-4 মাস পর পরে আসে। তো আসার পরে একদিন ওনার সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে মানে ওনাদের ফ্যামিলিতে কী কথা হচ্ছে তা তো আমি জানি না। বিকেলবেলা আমি হঠাৎ করে যাই, পরে আমি ওনাকে দেখে একটু বিব্রত হয়ে যাই। পরে নাদিয়া ডাক দিয়া বলে যে জোসেফ, এটা আমার আব্বু। পরে সালাম দিলাম, হ্যান্ডশেক করলাম। উনি আমার বলে, এই জোসেফ, তোমাদের গ্রামে আমাকে একদিন নিয়ে চলো তো ভাই,
আমার বরিশালে একটা গ্রাম আছে, কিন্তু আমি সেই গ্রামে সব কিছু বিক্রি করে দিয়েছি। এখন আর গ্রামে যেতে পারি না, অনেক দিন ধরে গ্রামে যাই না। ইচ্ছে করছে গ্রামের পুকুরে সাঁতরিয়ে একেবারে দুপুরবেলা ভর দুপুরে ক্লান্ত রোদের মধ্যে আমি এই পার থেকে ওই পারে সাঁতরাবো, পেট খালি করে আলুর ভর্তা দিয়া শুটকি দিয়া একদম পেট ভরা ভাত খাবো। আমার একদিন গ্রামে নিয়ে যাবা? আমি তখন বললাম যে আঙ্কেল যেতেই পারেন, আমাদের গ্রামটা অনেক সুন্দর, এবং আপনি যেরকম পুকুর খুঁজতেছেন আমাদের গ্রামে কিন্তু এরকম পুকুর আছে, দেখতে শুনতে খুবই ভালো। এবার উনি প্ল্যানিং করে ফেললো আমার সাথে আমাদের গ্রামে যাবে। এখন আমি তখন আমার পরিবারকে জানাইলাম, আব্বা আম্মাকে জানাইলাম, তারাও অত্যাধিক খুশি যে ঠিক আছে আসুক। তো একটা পর্যায়ে নাদিয়াদের নিজেদেরই গাড়ি ছিল, নিজেদের গাড়ি করে আমরা তখন গ্রামে গেলাম। তো গ্রামে যাওয়ার পরে নাদিয়ার আব্বা মানে গ্রামে গিয়ে যে কি পরিমাণের খুশি, উনি নদীতে সাঁতরাইতে আছে, বা মানে নিজের মতো করে সবজি ছিঁড়ে এগুলোকে আবার রান্না করতেছে, খাইতেছে। মানে এমন একটা খুশি ভাব ওনার মনে, যা আসলে অনুভব করা মানে বোঝা বড় মুশকিল। এবং উনি 1 সপ্তাহ পর্যন্ত আমাদের বাসায় ছিল, নাদিয়াও ছিল, ওর মা বাবা সবাই ছিল আমাদের বাসায়, এবং প্রচুর আনন্দ ফুর্তি হলো। এবং একটা পর্যায়ে ওখান থেকে আমরা আবারও মানে নাদিয়ারা আবার ঢাকায় চলে আসছে। তখন আমি করিম ভাইয়ের বাসায় থাকতাম। তো বাসায় আসার পরে তখন নাদিয়ার আব্বু আমারে বলতেছে যে জোসেফ, আমি যতদূর তোমার ফ্যামিলি দেখলাম বা তোমার আব্বার সাথে কথা বললাম, তুমি যার বাসায় থাকতেছো সেই লোকটা তোমাকে আর রাখতে চাইতেছে না। যেটুকুন তোমার আব্বার কাছে বুঝলাম আর কি, তোমার যে করিম ভাই আছে উনি চাচ্ছে না যে তুমি তার বাসায় থাকো। পরে আমি বললাম যে আঙ্কেল এটা তো আসলে উনি চাচ্ছেই না, কে বা চাইবে, আমি অনেক দিন ধরে আছি, এখন উনিও চাচ্ছে, বাট আমি তো ওরকম কোনো মানে সুযোগ পাচ্ছি না। যদি কোথাও সুযোগ পাইতাম তাহলে ওনার বাসা থেকে চলে যেতাম। আমি আসলে ওনাদেরকে বিরক্ত করতে চাই না, ওনাদের বাসায় থেকে ওনাদের ক্ষতি করতে চাই না। পরে আমারে বলতেছে যে না, তুমি যদি কিছু না মনে করো, তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো। আমার বাসায় তো আমার ওয়াইফ আর আমার মেয়ে ছাড়া কেউই নেই, একটা কাজের লোক আছে, বাসা তো পুরোপুরি খালিই থাকে, তুমি চাইলে আমার বাসায় তুমি স্টে করতে পারো, আমি তোমাকে আমার নিজের ছেলের মতোই দেখি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে তো আমি আপনার বাসায় উঠব। এবং ওনারা যখন অনুমতি দিল, এরপরে আমি ওনাদের বাসায় উঠে গেলাম, মানে নাদিয়ার বাসায় উঠলাম। তো উঠার পরে নাদিয়ার আমি একই ইউনিভার্সিটিতে পড়ি, একই ক্লাসে পড়ি, এবং আবার দুজনে একই বাসায় থাকতেছি। আমরা যখন কলেজে মানে ভার্সিটিতে যাইতাম, সবাই তখন বলতো যে দেখো হাজব্যান্ড ওয়াইফ আসতেছে। ওর সাথে আমার কোনো প্রেম ছিল না, কোনো ভালোবাসা ছিল না, কিন্তু এরপরেও না মানে আমাদের দুজনের মাঝেই না একটা অন্যরকম মানে মায়া প্রেম দেখা দিত। ওর হাতে হাত ধরে হাঁটতাম, একসাথে ক্যাম্পাসে যাইতাম, ক্যাম্পাসে ঘুরতাম ফিরতাম, এটা ওইটা খাইতাম, মানে ও যেমনটা আমিও ঠিক তেমনটাই ছিলাম। দুজনেই খুব রোমান্স কর আর কি, অনেক মজা মাস্তি ফাইজলামি দুষ্টমি ক্যাম্পাসে করতাম। এই করে করে ক্যাম্পাসে যাওয়া আসা যাওয়া সব কিছু মিলিয়ে দেখা গেল যে ক্যাম্পাসে সবাই মনে করেছে নাদিয়ার সাথে আমার একটা সম্পর্ক আছে। তো সত্যি কথা বলতে গেলে নাদিয়াকে কিন্তু আমার খুব ভালো লাগতো। মানে এই ইউনিভার্সিটিতে যতগুলো মেয়ে ছিল তাদের মাঝে মানে নাদিয়াকে আমার অসম্ভব রকমের ভালো লাগতো। ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে নাদিয়া সবসময় আপনার শাড়ি পরে আসতো, এবং ওর শাড়ি পরার ধরনটা এত সুন্দর ছিল ভাই, মানে এত সুন্দর করে ফিটিংভাবে শাড়ি পরতো, বিভিন্ন জায়গায় টাইট করে ক্লিপ পরে, মানে অসম্ভব রকমের সুন্দর লাগতো। খুবই ফর্সা একটা মেয়ে ছিল। তো দেখা যায় একটা পর্যায়ে এরকম করতে করতে আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে যাই, এবং এই যে ওর প্রতি দুর্বল হই আমি ওইটার বুঝতে দিই না। বড় কারণ হচ্ছে আমি বরিশালের রজপাড়াকের একটা ছিল, আমার বাবা একজন প্রাক্তন স্কুল মাস্টার, পরিবারে নুন আনতে পান্তা পোড়ায়। আর নাদিয়াদের নিজেদের বাড়ি আছে ঢাকাতে, আবার ওর বাবা সৌদিতে ব্যবসা করে, দেখতে অনেক বড় লোক, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে। এখন আমার ওকে প্রেমের প্রস্তাব দিলে ও আবার এটা কীভাবে নেয়, আমাকে আবার লোভী মনে করে কিনা বা কীভাবে মনে করে, এগুলোর জন্য আমি ওকে আর মানে পছন্দ করি কিন্তু বলতাম না। এরকম করে দীর্ঘদিন কাটার পরে আমাদেরই ক্যাম্পাসের আরেকটা ছেলে যার নাম হচ্ছে হিরণ, ওর বাড়ি ছিল খুলনাতে, ওই কী করে নাদিয়ারে প্রস্তাব দেয়। আমাদের তো ওপেন মাইন্ড ছিল আর কি, ইউনিভার্সিটিতে সবাই যেহেতু পড়াশোনা করতাম একসাথে, ওই নাদিয়াকে ডিরেক্টলি প্রস্তাব দেওয়ার পরে নাদিয়া তখন বলে ওই হিরণের কাছে যে আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে, মানে বলতেছে যে পারিবারিকভাবে জোসেফের সাথে গোপনে আমার বিয়ে হয়ে গেছে। এইটা বলার পরেই এর কিছুদিন, আমি কিন্তু বিষয়টা জানতাম না, এর কিছুদিন পরে একদিন হিরণের সাথে আমার একটা জায়গায় দেখার পরে হিরণ আমাকে বলে ভাই আমি কিন্তু আপনার একটা সিক্রেট জানি, বাট এটা কারো কাছে বলি না আমি, বাট আমি কিন্তু জানি। আমি বললাম কি এমন গোপনীয়তা তুমি জানো, কারো কাছে বলো না, তা বলো আমার গোপনীয়তা আমি শুনি। আমাকে তখন বলতেছে ভাই আপনার আর নাদিয়ার বিষয়। তাই আমি বললাম আমার আর নাদিয়ার বিষয় কি জানান? বলে আপনি আর নাদিয়া যে গোপনে বিয়ে করে ফেলছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, এটা তোমার কে বলছে? বলে কে বলবে, নাদিয়া নিজেই বলছে। আরে নিজেই বলছে তোমাকে যে আমি ওকে বিয়ে করছি? বলে হ্যাঁ।
পারিবারিকভাবে আপনাদের বিয়ে হয়ে আছে, কিন্তু আপনি এটা এখনও পাবলিক করতেছেন না, কাউকে জানাচ্ছেন না, কিন্তু পারিবারিকভাবে আপনাদের বিয়ে শাদী হয়ে গেছে। এটা নাদিয়া আমাকে বলছে। আমাকে হিরোইনিটা বলার পরে ওই দিন রাতে আমি নাদিয়ারে ধরে বললাম যে কী ব্যাপার, তুমি এরকম করে হিরোইনের কাছে এটা বললা কেন? ও আমারে বলে রাতে বলবো। আমি বললাম রাতে বলবা মানে? কোন রাতে বলবা? বলে আজকে রাতেই বলবো, যাও তুমি রুমে যাও। খাওয়া দাওয়া করে রুমে ঢুকে গেলাম। আনুমানিক রাত্র তখন প্রায় 11:30 কি 12টার মতো বাজে। আমি একটু তন্দ্রায় চলে গেছিলাম। তন্দ্রায় যাওয়ার পরে হঠাৎ আমার দরজা ধাক্কাইতেছে যে জোসেফ উঠো উঠো। কয়েকটা ধাক্কা দেওয়ার পরে আমি তখন দরজা খুললাম এবং খোলার পর দেখেও দাঁড়িয়ে আছে। খুব সুন্দর করে সাজুগুজু করেই থাকে ও সবসময়, মানে বাসায় থাকলেও অনেক ফিটফাট থাকে। তাই আমি বললাম যে কী ব্যাপার, রাতে এত রাতের বেলায় পুরী সাইজা কই যাইতেছ? বলে তোমাকে নিয়ে আকাশে উঠতে যাবো, চলো। আমি বললাম ধুরো বোকা, এত রাতের বেলায় কেউ আকাশে উড়ে নাকি? বলে তুমি আমারে বললো না পুরীরা তো রাতের বেলা আকাশে ওড়ে, দেখি আসো তো। এগুলো আমার হাত ধরে টান দিয়ে ও বের করে ফেললো, বের করে দরজাটা লাগাই দিছে। তো ও আর আমি তো খুবই ফ্রি ছিলাম। ওর মার সামনে বাবার সামনে আমরা কিলিকিলি করতাম, দুষ্টমি করতাম, ওর বাবা মা কোনো কিছু মনে করতো না। তো এরকম করে আমাকে টান দিয়ে বাসার ছাদে নিয়ে গেল। বাসার ছাদে নিয়ে যাওয়ার পরে সেদিন আকাশটা অনেক পরিষ্কার ছিল, আকাশে খুব সুন্দর তারা ছিল এবং ইহা বড় একটা চাঁদ ছিল। মনে হলো আকাশে একটা চাঁদ, মাটিতে আরেকটা চাঁদ হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে নাদিয়া। অসম্ভব রকমের সুন্দর ওর মুখমণ্ডলটা ছিল। আমি তখন বললাম কী ব্যাপার, এই রাত দুপুর আমাকে বাসার ছাদে কেন নিয়ে আসলা? আমাকে বলে চলো আজ দুজনে মিলে একটু আকাশে উড়ি। আমি বললাম ধুরো ছাই, কি জিনে ধরছে নাকি যে রাত দুপুরে উল্টাপাল্টা কথা বলতেছো? আকাশে উড়বো কীভাবে? আমি তো মানুষ, আমি তো জিন না যে তোমায় নিয়ে আকাশে উড়বো। আমাকে বলে তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে আমাকে পরী বললা কেন? আমি বলি তুমি যে দেখতে পরীর মতো। ও বলে আমি যদি পরী হই তাহলে আমি তোমাকে জিন বানাই দিব। আমি বললাম আচ্ছা নাদিয়া, তোমার সাথে আমার একটা কথা ছিল, বলছিলাম যে উত্তর দিবা, রাতের বেলায় বলছিলা, এখন বলো। বলে তা বলার জন্যই তো তোমাকে বাসার সাথে নিয়ে আসছি। আমি বললাম ও আচ্ছা, এই বুঝি কথা, ঠিক আছে বলো। আমাকে বলে তুমি আমাকে পছন্দ করো, মানে ডিরেক্টলি এভাবে। আমি বললাম হ্যাঁ করি তো, কেন করবো না? তোমার মতো মেয়েরে কে না পছন্দ করবে বলো? ও আমাকে বলো আমি কিন্তু কথার কথাও বলি নাই, তোমার সাথে দুষ্টমিও করি নাই, আমি যা বলেছি সিরিয়াস বলেছি এবং উত্তরটাও কিন্তু খুব সিরিয়াসলি চাই। আমি বললাম সিরিয়াসলি বলতে গেলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। আমাকে বলো আমাকে বিয়ে করবা? আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, হঠাৎ করে বিয়ের কথা বলতেছে। আমি নিচের দিকে তাকায় আছি। আমার বলে কি হলো? উপরের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও। লজ্জায় মনে হয় যেন চোখ খুলতে পারতেছি না। তারপর ওর চোখের দিকে তাকালাম, এক অন্যরকম প্রশান্তি মনে হয় পাচ্ছিলাম। ডাগর ডাগর দুটো চোখে কাজল দিয়েছে, এত সুন্দর লাগতেছে, হরিণের মতো চোখ দুটো এদিক সেদিক ঘোরাচ্ছে। আমাকে বলে কি বলো? আমি বললাম যে দেখো আমার বলার মতো কোনো ভাষা নাই, কিন্তু আমি না বুঝতেছি না যে তুমি এরকম কথাগুলো আমাকে কেন বলতেছো, আর তুমি নাকি হিরোইনকে এই কথাগুলো বলছো, এইগুলো কি সত্য? আমাকে বলে হ্যাঁ সবই সত্য, আমি হিরোইনের কাছে এগুলো বলছি কারণ আমারে পছন্দ করে, আর আমি তো তোমারে পছন্দ করি, তা আমি হিরোইনকে কীভাবে হিরোইনের প্রস্তাবে রাজি হব বলো? আমি বললাম তুমি আমাকে পছন্দ করো মানে? ও বলে হ্যাঁ করি তো, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। মানে তখন মানে ও কি দুষ্টমি করে না সিরিয়াসলি বলে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তখন বললাম নাদিয়া দেখো, আমি গরিবের ছেলে, বরিশালের এক অজপাড়াগায় আমার জন্ম হয়েছে। আমার বাবা একজন প্রাক্তন স্কুল মাস্টার। পরিবারে দারিদ্রতা এমনভাবে ছুঁয়ে আছে যে 3 বেলা খাবার খেতে আমাদের কষ্ট হয়। এমন পরিবারের সন্তান হয়ে রাজধানী ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সামনে তাদের বাসার ছাদে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে ভালোবাসি কথাটা বলার মতো সাহস আমার নাই। তাই বুকের ভিতরে যে কথাটা জমা আছে এটাকে বুকের ভিতরেই কবর দিতে চাই। আমি চাই না ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদে হাত বাড়াতে। ও আমাকে বলে চাঁদ যদি ব্রাহ্মণের ঘরে ঢুকে তবে কি ব্রাহ্মণের কোনো অভিযোগ আছে? আমি তখন আর কিছুই বললাম না। মুহূর্তের মধ্যে ও আমাকে জড়িয়ে ধরলো। আমাদের মাঝে অনেক দুষ্টমি হতো, কথা কাটাকাটি হতো, হাতাহাতি হতো, মারামারি হতো, কিন্তু কখনোই না ও আমার বুকে মাথা রাখে নাই। এই প্রথম নিশ্চুপ কোনো এক রাতে যখনই আকাশের চাঁদ তারারা মিলে আমাদের পাহারা দিচ্ছিল, আশেপাশে ঝিঝি পোকাদের দল ঘুরে বেড়াচ্ছিল, ব্যস্ত শহরে ক্লান্ত মানুষগুলো ঘুমিয়ে গেল, মধ্য ওই রাতের প্রহরীতে নাদিয়া যখন আমার বুকে মাথা রাখলো, আমার কাছে মনে হলো যেন স্বর্গীয় সুখ এসে আমার বুকে বাসা বেঁধেছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর গানে গানে গিয়ে বলছি আমিও ভালোবাসি তোমাকে। এবং ঠিক সেদিনকার পর থেকেই এই নাদিয়ার সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হলো।
দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসতাম। একসাথে ক্যাম্পাসে যাওয়া, ক্যাম্পাস থেকে ফিরে আসা, রোমান্স, আদর, ভালোবাসা সব কিছু মিলিয়ে দুজনে ছিলাম এক অন্তিম ভালোবাসার মাঝে। নাদিয়া আমাকে সবসময় সব বিষয়ে আমার সাথে অনেক বেশি রোমান্স করতো এবং আমিও তার সাথে প্রতিটা বিষয় নিয়ে খুব বেশি লেগে থাকতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে এবং সম্পর্কটার গভীরতাটাও অনেকটা বেড়ে যাচ্ছে। তখন আমরা দুজনে অনার্স 4th ইয়ারে পড়ি, 1 বছর পর আমাদের ফাইনাল পরীক্ষা। এর মাঝে অনেক মেমোরিজ আছে, এগুলো নাই বলি কারণ সামনে এখনও অনেক ধরনের ঘটনা আছে। আমরা একসাথে ফ্যামিলিগতভাবে কক্সবাজার গিয়েছি, আমরা একসাথে সেন্ট মার্টিনে গিয়েছি, ওর সাথে আমি অনেক নাইট স্টে করেছি। এগুলো না হয় নাই বলি, আপাতত গল্পটা সামনের দিকে নিয়ে যায়। এরপরে যেটা হইলো যে যখন 3rd ইয়ারে পড়ি তখন থেকে নাদিয়ার বাবার এক বন্ধু, বন্ধুর ছেলে বাড়ি হচ্ছে চিটাগংয়ে এবং সেই ছেলের ফ্যামিলি থাকে হচ্ছে সৌদি আরবে। নাদিয়ার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং ছেলেও পড়াশোনা করে সৌদিতে গিয়ে বিজনেস করে, অনেক দেখতে শুনতে ভালো আছে। এখন নাদিয়ার পরিবার থেকে তখন ওই ছেলের সাথে নাদিয়াকে বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চলতেছে। তখন আমি অনার্স পরীক্ষা দিব, এরকম একটা পর্যায়ে। তখন এই বিষয়টা নাদিয়া তখন আমাকে জানালো, আমিও তখন বিষয়টা উপলব্ধি করতে পেরেছি যে এরকম একটা জিনিস ঘটতে যাচ্ছে। তো নাদিয়া আমাকে বললো যে দেখো এমন এমন ঘটনা, এখন এই অবস্থার ভিতর আমি কি করব ঠিক বুঝতেছি না, আমি তোমার কাছে একটা পরামর্শ চাই। আমি বললাম আমি তোমাকে কি পরামর্শ দিব? ও বলে তুমি হাসতেছো কেন? দেখো আমি তোমাকে ছাড়া কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে জীবনে কখনো কোনোদিন অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। আমি মরে যাব তারপরেও অন্য কারো বউ হতে পারবো না। এখন আব্বাকে কি আমি ডিরেক্টলি তোমার কথা বলে দিব? আমি তখন বললাম নাদিয়া প্লিজ এরকম কিছু করো না, কারণ সামনে অনার্স ফাইনাল পরীক্ষা, অন্তত পরীক্ষাটা দিয়ে দিই। কারণ পরীক্ষাটা না দিয়ে যদি এখন একটা ঝামেলা হয়ে যায়, তোমার আব্বা প্রচুর পরিমাণের বদমেজাজি রাগী একটা মানুষ, দেখা যায় আমাকে আর পরীক্ষাটাই দিতে দিবে না, একটা বড় ধরনের ঝামেলা করে বসবে। আপাতত একটু সময় নাও, অন্তত ইন্টার পরীক্ষা অনার্স পরীক্ষাটা দিয়ে নিই, এরপরে না হয় আমরা কিছু একটা করব, তোমার আব্বাকে জানাবো। ও তখন বলে তো আমার আব্বু তো এটা শুনবে না, কারণ ওই ছেলে তো আব্বুকে খুব প্রেশার দিচ্ছে এবং ছেলের পরিবারও আমার আব্বুকে অনেক প্রেশার দিতেছে। আব্বুকে বললে তো আব্বুর এটা শুনবে না, আমি কি করব? আমি বললাম তুমি কি করবা এটা তুমিই ভালো জানো, বাট আমাকে যদি জিজ্ঞেস করো আমি একটা কথাই বলবো যে অন্তত অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমি এর আগে কোনো স্টেপ নিতে পারবো না, না তোমার পরিবারকে জানাতে পারবো, না তোমাকে আমি বিয়ে করতে পারবো, অন্তত আমাকে অনার্সটা শেষ করতে হবে। ও বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অনার্স শেষ করো, আর আমি এরই মাঝে যেভাবেই পারি আমার পরিবারকে ম্যানেজ করতেছি। এই তখন ধরে নিয়ে 3rd ইয়ারের অবস্থার ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়েছে, ও প্রতিদিন ওর মা ওর সাথে ঝগড়া করতো, ওর বাবা ওর সাথে ঝগড়া করতো এবং ওর বাবা মা দুজনেই আমার কাছে আসতো যে জোসেফ তুমি তো আমাদের বাসায় থাকতেছো, তুমি তো আমাদের নিজেদের ঘরের ছেলের মতো, অ্যান্ড অ্যাটলিস্ট তুমি একটু নাদিয়ারে বুঝাও, ও কেন নিজের লাইফটা এইভাবে নষ্ট করতেছে। ওই ছেলেটা অনেক বিত্তশালী পরিবারের সন্তান, শিক্ষিত একটা ছেলে, টাকা পয়সাওয়ালা একটা ছেলে, এবং এরকম ছেলে কিন্তু আমরা আর কখনোই পাবো না। তুমি যেভাবেই পারো তোমার বান্ধবীকে একটু বুঝিয়ে বলো যাতে ওই ছেলেটাকে বিয়ে করে, এই সেই। তা আমিও দেখা যায় ওর বাবা মায়ের সামনে ওকে মাঝে মাঝে বলতাম নাদিয়া ছেলেটাকে বিয়ে করে ফেলো, ছেলেটা দেখতে শুনতে ভালো আছে, বিয়ে করো। এগুলো আমিও নাদিয়াকে বলতাম এবং আমি যখন এগুলো বলতাম ও কিন্তু রাগ করতো না, ওর আব্বা আম্মার সামনে বলতো তুই গিয়া কর, আমি করবো না, তুই মেয়ে সেজে বিয়ে কর, আমার এগুলো বলতো। এমন করতে করতে আমরা তখন অনার্স পরীক্ষা দিতেছি, কিন্তু ওর বাবা এই বিয়েটা ওর ভেঙে গেল আর কি। এরকম করতে করতে বিয়েটা ভেঙে গেছে এটা আমি তখন মনে করছিলাম, কিন্তু পরে কিন্তু দেখলাম ভাঙে নাই। যাই হোক, এরপরে বলি, তো অনার্স পরীক্ষা দিলাম, অনার্স পরীক্ষাটা দেওয়ার পরে ওর বাবা আবার প্রেশার দিতেছে যে এবার তো তোর অনার্স করা শেষ হয়েছে, এবার তুই বিয়ে কর, এবার চাপ দিছে ভালো করে। তো আমি বললাম আঙ্কেল ওই ছেলে কি এখনও আছে? বলে হ্যাঁ আছে, আমি ছেলেকে ওয়েট করাই রাখছি। আমি তখন ভাবছি মনে হয় বিয়ে ভেঙে গেছে, বাট এখন থেকে ওয়েট করাই রাখছে। এবার নাদিয়া আমারে বলতেছে যে এবার তুমি আব্বুর কাছে বলো, তুমি তো বলেছো যে অনার্স শেষ করা পর্যন্ত ওয়েট করার জন্য, এখন অনার্স তো শেষ হলো, তুমি আব্বুরে বলো। আর আব্বু তো মোটামুটি অনেকটা ভালো, তোমাকে অনেক পছন্দ করে, এবং আমি নিশ্চিত যে তুমি যদি তোমার কথা বলো আব্বু না ফেলতে পারবে না, আব্বু তোমাকে অনেক পছন্দ করে। তুমি আব্বুকে বলে ফেলো যে তুমি আমাকে পছন্দ করো এবং তুমি আমাকে বিয়ে করতে চাও, এটা তুমি আমার আব্বুকে বলো। আমি তখন বললাম নাদিয়া দেখো সত্যি কথা বলতে কি আমার অনেক ভয় লাগতেছে, আমি তোমার আব্বাকে এমনি অনেক ভয় পাই, এর উপরে এই কথা বলতে গেলে আঙ্কেল কি মনে করে আমি না বুঝতে পারতেছি না। ও আমাকে বলে আরে গদ্য, আমার আব্বা কিচ্ছু মনে করবে না, আমার আব্বা ওপেন মাইন্ডের একটা মানুষ, আব্বার মনের ভিতরে কোনো কিছুই নেই, আব্বা খুব সাদামাটা একটা মানুষ, তুমি আমার আব্বার কাছে বলে দাও, দেখবা বললে পর আব্বা রাজি হয়ে যাবে। তা আমিও তখন খুব ভয়ে ভয়ে আছি, আমি ভাবতেছি নিজে বলবো না আব্বা আম্মাকে দিয়ে বলাবো। আবার ভাবলাম যে আব্বা আম্মাকে দিয়ে বলালে যদি উনি আমার আব্বা আম্মার সাথে রিয়েক্ট করে, খারাপ ব্যবহার করে,
আব্বা আম্মাকে যদি অপমান করে, তো আমি আব্বা আম্মাকে দিয়ে না বলি, আমি নিজেই বলি। তো এরকমভাবে একদিন ওনার সাথে আমি বিকেলবেলা, উনি মানে ওনাদের বাসার ছাদে বলতে লাইক বারান্দা এবং ছাদ দুইটা একই রকম, মানে 2 ফ্ল্যাট সিস্টেম, ওইখানে উনি বসে আছে এবং সাথে ওনার কাজের লোকটা আছে, কাজের লোকটাও যে গার্ডেনে কাজ টাজ করতেছে। নাদিয়া আমারে বলতেছে যে এই একটা সময়, তুমি এখনই যাও এবং এখনই গিয়ে তুমি আব্বাকে বলো, আর আব্বাকে এখন বললেই না খুব ভালোভাবে কাজ হবে, প্লিজ তুমি যাও। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। এরকম করে যখন ধাক্কাধাক্কি করতেছে, আমি তখন বাসার ছাদে গেছি। যাওয়ার পরে আমি বললাম, আঙ্কেল ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। জোসেফ বসো। বসছি। বলো তোমাদের অনার্স তো শেষ হলো, এখন প্ল্যানিং কী করবা? মাস্টার্স করবা না দেশের বাইরে যাবা না কি করবা? পরে আমি বললাম, আঙ্কেল এইসবের আগে তো বিয়ে করা দরকার, কারণ বিয়ের বয়স তো চলে যাচ্ছে। তো হ্যাঁ, উনিও হাসি দিল, আমিও হাসি দিলাম। পরে বলে হ্যাঁ বিয়ে করা দরকার। তা তোমার আব্বার সাথে কথাবার্তা বলছো? কি বলে উনি? আমি বললাম যে আসলে আব্বুর সাথে কথাবার্তা হয়েছে, ওভাবেই হয় নাই, কারণ আপনি যদি গ্রিন সিগন্যাল দেন তাহলে আমি আমার আব্বুকে একটু ডিরেক্টলি জানাইতে পারি। উনি আমাকে বলে, মানে আমি গ্রিন সিগন্যাল দিব আর কি আছে, তুমি বিয়ে করবে এতে আমি খুশি, আমাকে দাওয়াত দিবে, আমরা সবাই যাব। পরে আমি বললাম, আঙ্কেল দেখেন আমি আপনার বাসায় দীর্ঘদিন ধরে আছি, দীর্ঘদিন বলতে লাইক দীর্ঘ বছর ধরে আছি, এবং আপনি আমাকে যতদিন ধরে রেখেছেন আমার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেন নাই, নিজের সন্তানের মতো উল্টা আমাকে দিয়ে গেছেন। আমি যখন যা চাইছি, আমার বলতে গেলে কোনো চাওয়াই আপনি অপূর্ণতা রাখেন নাই, সব কিছু আমাকে দিয়েছেন। সত্যি কথা বলতে গেলে আমি আপনার মতো একজন মানুষ পাইছি আমার জীবনে, এটা আল্লাহর কাছ থেকে আমার সর্বোচ্চ পাওয়া আর কি। তো আঙ্কেল আমি আসলে কিভাবে বলবো তাও আসলে না বলে পারতেছি না। আপনাকে জাস্ট আমি জানাই রাখি যে দেখেন, নাদিয়াতে আপনি অনেক দিন ধরে বিয়ের জন্য প্রেশার দিতেছেন, বিয়ের কথা বলতেছেন, নাদিয়া আসলে বিয়ে করতে রাজি হচ্ছে না, কিন্তু কেন রাজি হচ্ছে না এটা আমি আপনাকে জানাতে চাই। উনি একটু বিব্রত হয়ে আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে বললো, বলো তো নাদিয়া কেন বিয়ে করতে রাজি হচ্ছে না? আমি তখন বললাম যে আঙ্কেল মূলত আসলে মানে নাদিয়া আমাকে পছন্দ করে আর আমিও নাদিয়াকে পছন্দ করি, যার কারণে নাদিয়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না। এটা বলা মাত্র ওনার মুখটা একদম কালো হয়ে গেল, মনে হলো যেন বর্ষার মেঘে সোনার মুখে ভাষা বেঁধেছে। আমার দিকে খুব ভয়ঙ্কর একটা নজরে তাকিয়ে আছে, বাট আমি কিছু বলি নাই, এটা বলে আমি চুপ হয়ে গেছি। আমাকে তখন বলতেছে, জোসেফ এটা কি তোমার কথা নাকি নাদিয়ার কথা? আমি বললাম যে আঙ্কেল নাদিয়া এবং আমাদের দুজনের কথাই এটা কারো পার্সোনাল কথা না, কারো ব্যক্তিগত কথা না, এটা আমাদের দুজনেরই মন্তব্য বা দুজনেরই কথা। উনি আমাকে বলতেছে যে জোসেফ দেখো, তুমি আমার বাসায় দীর্ঘদিন ধরে আছো, আমি তোমাকে আমার নিজের সন্তানের মতো আদর করি, ভালোবাসি, সব কিছুই ঠিক আছে, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত আমার পক্ষে একা নেওয়া সম্ভব না। আমি এটা নাদিয়ার আম্মুর সাথে আলোচনা করি, দেন আমি তোমাকে জানাবো। তো এটা বলার পরে আঙ্কেল তখন বাসায় চলে গেল, মানে নিচে চলে গেল, আমি তখন রুমে গেলাম। এবং প্রতি রাতেই নাদিয়া অন্তত আমি ঘুমোতে যাওয়ার আগে একবার আমার রুমে আসতো, আমার সাথে গল্প গুজব করতো, কথাবার্তা বলতো। বাট ওই দিন আর নাদিয়া রাতের বেলা আমার রুমে আসলো না, এবং না আসার পরিপ্রেক্ষিতে আমিও তখন অনেকটা বিব্রত হয়ে গেলাম, কী ব্যাপার রাতের বেলা আমার রুমে আসলো না কেন? ওর নাম্বারে কল দিলাম, মোবাইল ফোনটাও বন্ধ করে রেখেছে, মানে মোবাইল সুইচ অফ। তো একটু পরে মানে আমি বের হলাম, দেখি যে ওদের মানে যে যার বাসায় শুয়ে গেছে। অনেক সময় রাতের বেলা আমাকে খাবারের জন্য ডাকে, বাট ওই রাতে আমার কেউ খেতেও ডাকে নাই। অ্যাটলিস্ট বাসার যে কাজের মেয়েটা আছে ওইটা পর্যন্ত আমাকে মানে খাবার খেতে ডাকে নাই। আমি রাতে তখন মানে আমি ভাবতেছি আল্লাহ জানে সকালবেলা কি হয়। তাই সকাল হলো, সকাল হওয়ার পরে সবাই যে যার মতো করে ঘুরতেছে, আমি তখন ক্যাম্পাসের দিকে যাব। আমার ক্যাম্পাসে বলতে আমার একটা কাজ আছে, ওইদিকে বেরোবো। রেডি হচ্ছিলাম, এমন সময় নাদিয়ার আম্মু আমার ডাক দিচ্ছে, এই জোসেফ এদিকে আসো, সুন্দর পাবে। তো ডাক দিয়ে আমাকে কিচেনে উনি কাজ করতেছে, ওইখানে আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে। ডাক দিয়ে নিয়ে বলে, আমার রুমে যাও, আমার রুমে একটা কাগজ আছে আমার টেবিলের উপরে, ওই কাগজটা পড়ে আমাকে এনে দিয়ে যাও। আমি বললাম ঠিক কাগজটা পড়ে? বলে হ্যাঁ কাগজটা পড়ে আমাকে এনে দিয়ে যাও, কাগজটা পড়লেই বুঝবা, যাও। আমি তো ভাই তখন দুনিয়াতে নেই, কিরে কাগজের মধ্যে আবার কী লেখা। তা কিচেন থেকে বেরোলাম, বেরোয় ওনার বেডরুমে গেলাম। যাওয়ার পরে দেখলাম টেবিলের উপরে কাগজটা রাখা। কাগজটা পড়লাম এবং পড়ার পরে যা বুঝলাম, উনি ওই কাগজে স্পষ্ট করে লিখে দিয়েছে যে আমি যেন এখান থেকে চলে যাই। যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এই কাগজটা আমি এখানে রেখে ব্যাগ নিয়ে এখনই বেরিয়ে যাব, আর যদি না যাই আমি যেন কাগজটা নিয়ে ওনার হাতে দিই। খুব ট্যালেন্ট, খুব চালাক একটা মহিলা ছিল আর কি, যে কাগজের মধ্যে লেখা আছে যদি আমি চলে যাই তাহলে কাগজটা এখানে রেখে আমি ব্যাগ নিয়ে বেরিয়ে যাব, আর যদি আমি না যাই তাহলে যেন এই চিঠিটা নিয়ে ওনার কাছে যাই এবং চিঠিটা ওনার হাতে দিয়ে আসি। আমি একটু মানে বিব্রত হয়ে গেলাম চিঠিটা পাওয়ার পরে। আমি তখন এই চিঠিটা নিয়ে বেরোচ্ছিলাম, বেরোই আমি যাচ্ছিলাম,
নাদিয়া রুমের দিকে, যে আমি নাদিয়াকে দেখাবো। এমন শুনে আমাকে পিছন থেকে ডাক দিল। ডাক দিয়ে আমারে বললো, জোসেফ, মানে কিচেন থেকে আবারও। পরে আমি বললাম, জি আন্টি। পরে আমাকে বলে, চিঠির মধ্যে যে কথাগুলো লেখা, এই কথাগুলোর মতোই তোমাকে কাজ করতে হবে। হয় তুমি আমার কাছে আসবে, না হয় তুমি তোমার রুমে যাবা। তুমি রং পথে যাচ্ছ, এই পথে যাওয়ার তো তোমার কথা না। চিঠি কি আমার কাছে দিবা? পরে মানে আমি তখন মানে চুপ হয়ে গেলাম যে ওনাকে কি বলবো। আমি তখন বললাম যে, না আন্টি, ঠিক আছে, আমি চিঠি আপনার রুমে রেখে আসতেছি। বলে, ঠিক আছে, তাহলে যাও। তো চিঠি রুমে রেখে আসা মানে হচ্ছে আমি চলে যাওয়া। চিঠিটা রুমে রাখলাম। রাখার পর আমি নিজের রুমে গেলাম। নিজের রুমে গিয়ে অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছি যে আমার সাথে এগুলো কী হইতেছে। ভাবলাম যে নাতি অনেক বড় লোকের মেয়ে, অনেক শিক্ষিত পরিবারের মেয়ে, ওর সাথে তো আমার এমনিও যায় না। আমি তখন করলাম কি, যে আমি ওখান থেকে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমার যত জামা কাপড়, বইপত্র সব কিছু আছে, সব তো নিয়ে যাওয়া সম্ভব না। মানে যতটুকু আমার ইম্পর্টেন্ট জিনিসপত্র, এগুলো নিয়ে আমি মানে এখান থেকে বেরিয়ে চলে যাবো, ওদের বাসায় আর আসবো না আর কি। সব কিছু নিয়ে আস্তে আস্তে করে বের হইতেছিলাম। এমতো অবস্থার ভিতরে নাদিয়া বের হয়েছে ঘর থেকে। বেরোয়ার পরে নাদিয়া দৌড় দিয়ে আমার কাছে আসতেছে। ওর বাবাও ঘরে ছিল। ওর বাবা ধাপ করে হাতটা ধরে ফেলে, ধরে বলতেছে যে, তুই এদিকে যাইস না, ও ওর কাজে যাইতেছে, তুই আমার রুমে আয়। এটা বলে নাদিয়াকে উনি রুমে নিয়ে গেল। আমি তখন মানে অশ্রু সজল চোখে বাসা থেকে বেরিয়ে গেলাম। অত আসলে কিছু করার ছিল না এই পর্যায়ে। বাসা থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড আছে, আমার ঘনিষ্ঠ একটা বন্ধু আছে জহির, ও একটা জব করে এবং ওর ফ্যামিলি আছে, ও বিয়ে করছে। ওর বাসায় গিয়ে উঠছি। এবং প্রতিদিন মোবাইল ফোনটা হাতে নেই যে নাদিয়াকে আমার একটাবার ফোন দিতে পারে না। আমি কিন্তু ওকে ফোন করবো না। মানে আমি ওর বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখনই প্রমিস করে বের হয়েছি যে না, আমি আর কখনোই ওকে ফোন দিব না। কারণ ওদের সাথে মূলত আমার যায় না, কোনো দিক থেকেই যায় না, কোনো দিক থেকে আমার যায় না। সুতরাং আমি আসলে কেন ওকে বিরক্ত করতে যাব, ওর সাথে কেন কথা বলতে যাব? ও না হয় ওর মতো করে ভালো থাকুক, আমি ওর জীবনে কোনো আঘাত না আনি, ওর জীবনের কোনো ক্ষতি না করি, ওরও ওর মতো করে ভালো থাকুক। আমি তখন নিজের মতো করে নিজের কষ্টটাকে নিজের মনের গোরস্থানে কবর দিয়ে আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। মানে আমার ফ্রেন্ডের বাসা রয়ে গেছি। এভাবে একদিন দুদিন নয়, প্রায় 15টা দিন কেটে গেল। এই 15 দিন আমার নাওয়া নাই, খাওয়া নাই, মানে কোন একটা অবস্থার মধ্যে আমার জহির আমার বারবার বুঝাইতে আছে যে, দোস্ত তুই এগুলো ভুল করতেছিস, তুই একটা জবের জন্য ট্রাই কর, বিভিন্ন জায়গায় জবের অফার আসতেছে, জবের জন্য অ্যাপ্লাই কর, একটা জব নে। মানে আমার তখন মনে হচ্ছে আমার জব দিয়ে কি হবে, আমি তো নিঃশ্বাসই নিতে পারি না। এক একটা রাত ভাই, বিশ্বাস করেন, রাতটা যখন আসতো আমি কান্না শুরু করতাম যে আল্লাহ, রাত আসতেছে, মানে রাতটা কীভাবে কাটবে। দিনের বেলায় না হয় জহিরের ছেলে মেয়ে আছে, ওদের সাথে দুষ্টামি করে আড্ডাবাজি করি, এখানে যাই ওইখানে যাই, মোটামুটি সময়টা কেটে যায়। কিন্তু রাতের সময়টা কীভাবে কাটাবো? রাতের সময়টা তো কাটবে না। আল্লাহ, আমি রাতের সময়টা কেমনে কাটাবো? আল্লাহ, সকাল হয় না কেন? রাত 12টা বাজলে আমার কান্নাকাটি শুরু হয়ে যায়, সকাল হয় না কেন? সকাল কবে হবে? মানে সকালের জন্য ওয়েট করি। রাতের গভীরতায় বুকের কষ্ট আরও তীব্র হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে সহ্য করতে পারতেছিলাম না, মানে আর নিতে পারতেছিলাম না যে আর কত কষ্ট সহ্য করব। আমার তো আর মানে আমি তো আর পারতেছি না। আমার তো পুরো পৃথিবীটাই মনে হয় যেন অন্ধকার হয়ে যাচ্ছে। নাদিয়া যেহেতু আমার কাছে নাই, আমার কাছে মনে হচ্ছে যে আমার আর কিছুই নেই। আর মনের ভিতরে বারবার একটা প্রশ্ন জাগতেছে, ও কি আমাকে একটাবার কল দিতে পারে না? আপনি বিশ্বাস করবেন, কম করে হলে মনে হয় প্রতিদিন 1000 বারের উপরে ওর নাম্বারটা আমি ডায়ালে নিয়ে যাই। 1000 বারের উপরে ডায়ালে নিয়ে যাই, কল দিব দেই না, কল দিব দেই না, কল দিব দেই না। 20 দিন পরে নাদিয়ার মা একদিন আমাকে কল দিচ্ছে। সন্ধ্যার পরে প্রায় 7টা থেকে 7:30 বাজে আমাকে কল দিয়ে বলতেছে যে, জোসেফ তুমি কোথায় আছো, বরিশালে না ঢাকায়? আমি বললাম, আন্টি আমি ঢাকায় আছি। বলে, ঢাকা কোথায়? আমি বললাম যে ঢাকা আমার ফ্রেন্ড জহির ওর বাসায়। পরে আমাকে বলতেছে যে তুমি একটু পপুলার হসপিটালে আসো। হসপিটালে? বললাম যে আন্টি কেন, কী হয়েছে, কারো সমস্যা? বলে, না তুমি একটু নিচে আসো, এসে আমাকে কল দাও। তো হসপিটালে আমি তখন মানে ওনাদের এরিয়াতেই হসপিটালটা, ওখানে গেলাম পপুলারের নিচে। যাওয়ার পরে ওনারা কল দিচ্ছি, রিসিভ করার পরে বলতেছে তুমি এখানে থাকো, আমি আসতেছি। তো একটু পরে উনি আসলো, সাথে ওনার হাজব্যান্ডও আছে এবং ওর মামাও আছে, মানে নাদিয়ার মামাও আছে সাথে। তা আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম যে এতগুলো মানুষ হসপিটালে কেন। পরে আমি বললাম যে ওনাকে দেখে, আন্টি কী হয়েছে বলেন তো, আপনারা কেন এত রাতে হসপিটালে, বা কী হয়েছে আমাকে একটু জানান। উনি বলে যে নাদিয়া অসুস্থ। আমি বললাম কী হয়েছে ওর? বলে, কী হয়েছে তা তো তুমি ভালো জানো, তা আমি ওকে একটু দেখবো। পরে বলে, না ওকে তুমি দেখতে পাবো না, ওর কাছে তুমি যাও না, তুমি আমার সাথে চলো, তোমার সাথে আমার কথা আছে। আমি মানে বললাম যে আমি যেহেতু হসপিটাল আসছি, ওকে অন্তত একটু দেখে যাই। বলে, না তুমি আমাদের সাথে চলো।
জোর করে আমাকে গাড়িতে উঠেলো, বাসা নিয়ে গেছে। ওর মামা বসলো, ওর বাবা বসলো এবং ওর মা বসলো। আমাকে আলাদা একটা সোফাতে বসালো, বসিয়ে তারা সবাই আমার দিকে তাকায় আছে। মানে কি একটা দৃষ্টিতে তাকায় আসতে ভাই বলে বোঝাতে পারবো না আপনাকে। এদিক দিয়ে তো নাদিয়া হসপিটালে, আমি তো ওর জন্য টেনশন করতেছি, আর ও হসপিটালে ওর কোন অবস্থা হয় কে জানে। অনেকক্ষণ পরে আমারে বলতেছে যে জোসেফ তুমি কি চাও। পরে আমি বললাম আন্টি আপনি আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলছেন, আমি বাসা থেকে বেরিয়ে গেছি। আমি তো আপনাদের কারোর সাথে আর কোনো কন্ট্রাক্ট রাখি নাই, কারোর সাথে কোনো কথা বলি নাই, আমি তো আমার মতো করে বেরিয়ে গেছি। এরপরে আপনারা যদি এখন আমাকে এটা এসে বলেন যে আমি কি চাই, মানে আমি তো আপনাদের কারো কোনো ক্ষতি করি নাই, সো এখানে চাওয়ার তো আমার কিছুই নাই। ওর মামা তখন বলতেছে বেটা বরিশাল্লা তুইও, আমরাও মুইও বরিশাল্লা, তুই নিজের খুব চালাক মনে করিস? তুই ভালোবাসার বীজ বৃক্ষ আমার ভাগ্নির মানে আমার ভাগ্নির বুকের ভিতরে রোপণ করে দিয়ে তুই এখন কিছু জানিস না। আমি তখন চুপচাপ আছি। ওর বাবা তখন বলতেছে আচ্ছা ওর সাথে তো বাড়তি কথা বলে লাভ নাই, ওকে যে জন্য ডেকেছো সেই কথা বলো, যদি ও রাজি হয় তাহলে তো হলোই, আর না হলে আমরা আমাদের ব্যবস্থায় নিয়ে যাব, আমরা নাদিয়াকে দেশের বাইরে নিয়ে যাব। পরে আমি বললাম যে আন্টি আপনারা কী প্রস্তাব দিতে চান আমাকে দেন, আমি আপনাদের প্রস্তাবটা শুনি। আমি তো আপনাদের ছেলের মতো, আপনাদের বাসায় তো আমি বড় হয়েছি বলতে গেলে, বলেন কি বলতে চান। পরে আমরা বলে দেখো নাদিয়া তোমার উপর অনেক সিরিয়াস, ওর কাছ থেকে মোবাইল ফোন টোন সব কিছু নিয়ে আমরা ওকে খুব কষ্ট করে এতদিন পর্যন্ত রেখেছি, বাট এখন দেখলাম যে ওর অবস্থা খুবই খারাপ, ও হসপিটালে আছে যে কোনো কারণেই হোক। তো তুমি যদি নাদিয়াকে বিয়ে করতে হয় আমাদের কিছু শর্ত আছে, যদি আমাদের এই শর্তগুলো পালন করো, আমাদের শর্তগুলো মানো, তাহলে আমরা তোমাকে নাদিয়ার কাছে বিয়ে মানে নাদিয়াকে তোমার কাছে বিয়ে দিব, অন্যথায় আমরা নাদিয়াকে নিয়ে সৌদিতে চলে যাব। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনারা কি বলতে চান আমাকে বলেন, আমি চেষ্টা করবো আপনাদের কথা রাখার জন্য। আমাকে বললো যে তুমি নাদিয়াকে বিয়ে করার পরে কোরআন শরীফে হাত দিয়ে শপথ করে বলতে হবে যে তুমি তোমার পরিবারের সাথে কখনোই কোনো যোগাযোগ করতে পারবে না। এটা হলো প্রথম শর্ত। এবং সেকেন্ড শর্ত হচ্ছে তুমি ঘর জামাই থাকবা, আমাদের পরিবারে থাকবা, এবং আমরা যা বলবো তুমি সব কিছু শুনবা। এই দুইটা ওয়াদা পবিত্র আল কোরআনে হাত দিয়ে তোমাকে করতে হবে। এবং তুমি যে নাদিয়াকে বিয়ে করবে এটা তোমার আব্বা আম্মাকে জানাইতে পারবা না। তাই আমি বললাম যে দেখেন আমার আব্বা আম্মা তোমার সাথে যোগাযোগ করতে চাইবে, আমি কি তাদের কাছে এইভাবে মৃত হয়ে যাবো? বলে হ্যাঁ, তুমি তাদেরকে এটা বলবা যে তুমি দেশের বাইরে চলে যাচ্ছ, আমরা তোমাকে দেশের বাইরে পাঠাচ্ছি, বা তুমি যে কোনোভাবে হোক দেশের বাইরে যাচ্ছ, এইটা বলে তোমার আব্বা আম্মার কাছ থেকে তুমি বিদায় নিবে, এবং দেশের বাইরের কথা বলে তুমি কখনোই আর তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবা না। আমি তখন নিচের দিকে তাকায় আছি যে কি বলতেছে এটা। মানে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জানাবো। পরে বলে না জানাবো না, তুমি এখনই বলো। আমি বললাম আমাকে অন্তত একটা রাত সময় দেন, আমি আপনাকে কালকে বলতেছি। এরাতে আমি আমার মানে জহিরে বাসায় আসছে, আইসা চিন্তা করতেছি কি করব, আমি কি করব। পরের দিনে আমার অনেক কল দিলাম না। আমি আসলে বলতে গেলে এখানে অনেক কথা, আমি সব কথা বলে শেষ করতে পারবো না। যে আমার আব্বা আমার জন্য এত কিছু এত কষ্ট করছে, আজও আমি আমার বড় বোন এখনও চাকরি করে আমার আব্বা আম্মাকে খাওয়ায়, আমি কিন্তু এখনও আমার আব্বা আম্মাকে টাকা পয়সা দিই না, চলি না। তো কী করবো মানে বুঝি না। এর পরের দিন ওদের বাসায় একটা কাজের মেয়ে কেমনি যেন আমার নাম্বার পাইছে, আমার এই ফোন দিয়ে বলতেছে যে জোসেফ ভাইয়া নাদিয়া আপু কিন্তু মরে যাবে, নাদিয়া আপুর অবস্থা খুব খারাপ, নাদিয়া আপুকে বাঁচানো যাবে না, নাদিয়া আপু খুব সিরিয়াস মোমেন্টে চলে গেছে, নাদিয়া আপুকে যদি পারে নাদিয়া আপুকে বাঁচান, নাদিয়া আপু কিন্তু বাঁচবে না। ওই মেয়েটাও তখন কান্না করতেছে। আমি তখন মানে ওই অবস্থার মধ্যে গিয়ে আমি তখন কি করব, মানে আমি কাকে কি বলবো, মানে আই থিঙ্ক আমার কিচ্ছু বলার নেই, আমি জাস্ট চুপ হয়ে গেছি জায়গার মধ্যে। খুব সিরিয়াস একটা পর্যায়ে তখন সবাই প্রত্যেকে খুব সিরিয়াস অবস্থায়। পরে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি যদি নাদিয়া তো মারা যাবে, মানে আমি তো নাদিয়াকে বাঁচাইতে পারবো না, কারণ ওর বাবা মা যে পরিমাণের কঠিন, যে পরিমাণের হার্ট, তাদের মনে নেই কোনো ইমোশন, নেই কোনো আবেগ ভালোবাসা। এবং আমি যদি এখন নাদিয়াকে মানে বিয়েটা না করে, নাদিয়া কিন্তু মরে যাবে। তো আমি ওকে অ্যাটলিস্ট বিয়েটা করে ফেলি, এবং এরপরে ভেবেচিন্তে মানে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে কী করা যায় পরেরটা পরে। এই কথা আলাপ আলোচনা করে চিন্তা ভাবনা করে আমি তখন নাদিয়াকে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। ওর আব্বা আম্মাকে বললাম যে ঠিক আছে। বিশ্বাস করেন তারা কত খারাপ, ঠিকই তারা কোরআনে হাত দেওয়াবে। পরে আমি আমার আব্বা আম্মাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দেখো এমন এমন ঘটনা, নাদিয়ার বাবা যে আমাকে পাঠাচ্ছে সেটা বলি নাই, বলছে আমি একটা ইউরোপের ভিসা পাইছি, আমি ওখানে যাচ্ছি, অবৈধভাবে যাচ্ছি, এবং যদি ওখানে গিয়ে পৌঁছাই তোমাদের সাথে যোগাযোগ করব, তোমরা টেনশন করো না। আমার আব্বা তখন বলতেছে দেখ আমি তোরা অত পড়াশোনা করাইলাম,
তোরা আমি অনার্স পাশ করাইলাম তোর অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য, এগুলোতে কী বলিস, তুই পাগল হয়ে গেছিস নাকি, এগুলো কী বলিস, এই যে কথা, এগুলো কী বলিস। মানে আব্বু চিল্লাইতে আছে। আব্বুরে আমি বললাম যে আব্বু দেখো, যে অনার্স পাস করছি, আমার কাছে ঘোষের টাকা নাই, আমার কেউ চাকরিও দেয় না, আমি কোনো চাকরিও পাই না। আব্বু আমাকে বলো ওয়েট কর, একটু ধৈর্য ধর, চাকরি তো পাবি, এখনই এত পাগলামি শুরু করছিস কেন, একটু ধৈর্য ধারণ কর। ভাই আমি আর আমার আব্বার সাথে কোনো কথা বাড়াইলাম না বাড়াইয়া আমি ফোন লাইনটা কেটে দিছি। লাইনটা কেটে দেওয়ার পরে আমার আব্বা আমাকে বারবার ফোন দিতে আসে। আমি লাস্ট ফোনটা রিসিভ করে বলছি যে দেখো আমি ফোন অফ করে দিচ্ছি, আজকে রাতে আমি চলে যাব। আমার আব্বা তখন চিৎকার দিয়ে কান্না করতেছে, আমার আব্বার কান্না এখনও আমার কানে বাসে। আব্বা বলতেছে যে জোসেফ রে, ও বাবার এরকম কিছু করিস না, তুই আমার একটা মাত্র ছিল, ও কলিজা শোন। আমি বাবার কোনো কথা না শুনেই ফোন লাইনটা কেটে দিলাম, মোবাইল ফোনটা বন্ধ করে দিলাম। পবিত্র আল কোরআনে হাত দিয়ে শপথ করলাম যে নাদিয়াকে বিয়ে করব, ওনাদের বাসায় ঘর জামাই থাকবো। সব কিছু মেনে নিয়ে আমি সেদিন রাতেই নাদিয়ার সাথে আমার বিয়েও হলো। ও রাতে আমাদের বাসর হলো। হওয়ার কিছুদিন পরেই মানে আমার পরিবার আমাকে খুঁজতে শুরু করছে, বিভিন্নভাবে আমাকে খুঁজতেছে, এইখানে সেখানে, মানে প্রচণ্ড রকমভাবে আমার খোঁজাখুঁজি করতেছে। আমার আব্বা তো শিক্ষিত মানুষ ছিল, তো এরকম খোঁজাখুঁজি করতে করতে আমি মানে শেষ পর্যন্ত আর কি না পাইরে আমার বন্ধু যে ছিল জহির, ওরে আমি সব কিছু জানাইছি এবং আমি বলছি তুই আমার আব্বারে বুঝিয়া বল। জানার পর আমার বন্ধু খুব কষ্ট পাইছে, আমারে বলে দোস্ত এই কাজটা তুই ভালো করিস নাই, তোর বাবা কত কষ্ট করে তোরে পড়াশোনা করাইছে, এই গল্প তো আমরা শুনেছি, এরপরে তুই কেমনে পারলি এই কাজটা করতে, এইটা তুই অ্যাটলিস্ট ভালো করিস নাই। তাই আমি বললাম যে দেখ, আমি যদি আমার আব্বা আম্মাকে বাঁচাতে যাই তাহলে নাদিয়া মরে যাবে, আমার তো নাদিয়ার জীবনও বাঁচাতে হবে। তো আমার বন্ধু মন খারাপ করলো, করে বললো যে যাই করছিস, যেটাই করছিস আসলে মূলত এটা ভালো করিস নাই, এটা তুই চরমভাবে অন্যায় করছিস। এই কথা বলার পরে আমার বন্ধুর সাথে তখন আমার আর কোনো কথা হলো না, ওইটাই শেষ। আমার আব্বা মনে হয়, আমার বন্ধু জহির মনে হয় আমার আব্বাকে বুঝিয়ে বলছে, বা মনে হয় পুরো ঘটনা জানাইছে যে কোরআনে হাত দিয়েছে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে না, ও কোরআন শরীফে হাত দিয়ে বলছে, সো আপনারা ওরে আর বিরক্ত করেন না বা ওরে খোঁজাখুঁজি করেন না, ওরে খোঁজার চেষ্টা করেন না। আমার আব্বা তখন শান্ত হয়ে গেল, একদম চুপ হয়ে গেছে। আশেপাশে মানুষদের থেকে আব্বার খোঁজ খবর নিতাম, জানতে পারি আব্বা ভালো আছে, মানে বাড়িতে আছে। এখন আমার বোন যেটা বিয়ে করে না, ওইটাই চাকরি বাকরি করে, একটা এনজিওতে কাজ করে, এখন ওই আমাদের পরিবার চালাইতেছে। এভাবে প্রায় 2টা বৎসর কেটে গেল। এই 2 বৎসর আমি আমার পরিবারের সাথে টোটালি কোনো যোগাযোগ রাখি নাই, মোবাইল ফোনেও কোনো কথা নেই, কোনোভাবেই কোনো যোগাযোগ নাই। 2 বৎসর কেটে গেল, কিন্তু নাদিয়ার ঘরে কোনো সন্তান হচ্ছে না। নাদিয়ার ঘরে কোনো সন্তানাদি হয় না, মানে টোটালি নাদিয়ার ঘরে কোনো বেবি হচ্ছে না, কোনো সন্তান হচ্ছে না। এবার নাদিয়ার মা কোন কবিরাজের কাছে গেছে আমি জানি না, ওই কবিরাজের কাছে যাওয়ার পরে নাকি ওই কবিরাজ বেটা নাকি বলছে যে আমার মা তাবিজ করছে, মানে আমার আম্মা তাবিজ করছে, যার কারণে নাদিয়ার পেটে কখনো সন্তান হবে না। এটা নাকি কোন কবিরাজ ওনাকে বলছে, কিন্তু আমার মা কখনোই নাদিয়ার সাথে কথা বলে নাই এবং এই সমস্ত বিষয়ে আমি কখনো আমার আম্মার সাথে আলোচনাই করি নাই। এই নাদিয়াদের ফ্যামিলি শুরু হলো আমাদের সাথে ঝগড়া। নাদিয়ার মা আমাকে বলে, কেমন মা, এটা কোনো মা হতে পারে যে মা কিনা তার সন্তানকে এতটাই মানে সন্তান বিয়ে করছে, এখন সন্তানের মানে যাতে কোনো ছেলে মেয়ে না হয় এভাবে তাবিজ করে রাখছে, কালো জাদু করে রাখছে। তুই কালো জাদু রাখবেন, আমি এটা কেটে ফেলবো, আমি কালো জাদু রাখবো না, কালো জাদু আমি কাটবো, আমার মেয়ের জীবন নষ্ট করবি, এটা হতে পারবে না, তোর মারে বলে দিস, মানে আমার এগুলো বলে। তা আমি ওদের বাসায় কী করতাম জানেন, মানে সারাটা দিন মানে বসে থাকতাম, নাদিয়া আমারে ঘুরাইতে নিয়ে যাইতো, এটা করতো এটা করতো, কিন্তু আমার মনের ভিতরে কখনোই কোনো রকমের অনুভূতি আসতো না। কিন্তু সত্যি কথা বলতে নাদিয়া কিন্তু আমাকে মাঝে মাঝে বলতো, তুমি ফোন দাও, তোমার আব্বুরে ফোন দাও, আম্মুরে ফোন দাও, বা তুমি গোপনে তাদেরকে গিয়ে দেখে আসো। আমি বলতাম যে না, আমি তোমার আব্বা আম্মার কাছে ওয়াদা করছি, ইভেন আমি কোরআনেও হাত দিছি, সো কোরআনে হাত দিয়ে আমি শপথ করেছি, এই শপথ আমি লঙ্ঘন করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না। ও আমাকে কিন্তু অনেক সাপোর্ট করতো, যেটা সত্যি কথা, আমি তো ওর কোনো কথাই শুনতাম না। এরকম করতে করতেই ওদের পরিবারে আমি তখন পড়ে আসি। এই অবস্থার ভিতরে হঠাৎ করে নাদিয়ার মা করলো কি, এক কবিরাজকে ওদের বাসায় নিয়ে আসছে একদিন, মানে ইয়াং বয়সে একটা কবিরাজ, যার বয়স হবে আনুমানিক কত, আমার থেকেও ছোটই হবে, এরকম একটা কবিরাজ নিয়ে আসছে। এবং দেখলে ওর মানে গলার ভিতরে তাবিজ সহজ থেকে শুরু করে আপনার বিভিন্ন তবজি, মানে কেমন একটা অবস্থা, ওকে নিয়ে আসছে দুপুরবেলা। আনার পরে নাদিয়া আমাকে ডাইকে আনছে, আমি দোতলা থেকে ডাইকে আনছি, নিচে আসছে, আসার পরে তুমি ড্রয়িং রুমে বসে আছে। পরে আমারে বলতেছে যে তোমার নাম জোসেফ? আমি বললাম জি। উনি কিন্তু আমার বয়সের ছোটো হবে, তারপর আমাকে মানে তুই করে বলতেছে, আমি তাও মেনে নিছি। আর আমার বলে তোর মা তো এটা ভালো করে নাই, মানে নাদিয়ার কাছ থেকে পরে জানতে পারি এই কথাগুলো ও বলে নাই, এগুলো ওর সাথে থাকা জিনি নাকি বলছে।
তা আমারে বলতেছে যে তোর মা তো এটা ভালো করে নাই, তোর মা এটা কীভাবে করলো, তোর মায়ের কি বিবেক একটাবার বাধা দিল না? আমি তখন চুপ হয়ে আছি, ঝুনি এগুলো কী বলে, আমার মা কী বলবে। পরে আমার বলতেছে যে তুই এত খারাপের খারাপ, তুই তো তোর মায়ের কিছু বলতে পারতি, তোর মাকে তুইও কিছু বললি না। আমি তখনও কিছু বলি না, যে সে আসলে এগুলো কী বলে আমি নিজেও বুঝি না। অনেকক্ষণ ধরে চুপচাপ থাকার পরে বলে তোর মায়ের কিন্তু এবার উচিত শিক্ষা হবে। এ কথা বলে কিছুদিন পরেই উনি বারবার আসতো, মানে 2-3 দিন পরে আমাদের ঘরে আসতো, নাদিয়ার আমার সাথে কথা বলতো, নাদিয়ার সাথে কথা বলতো, আমার সাথে কথা বলতো। মানে কেমন জানি একটা অন্যরকম অবস্থান আমি ওনার ভিতরে দেখতে পেতাম। মানে ওর কথাবার্তাগুলো কেমন জানি একটু, মানে ধরনগুলো খুব বেশি একটা ভালো ছিল না। উল্টাপাল্টা কথাবার্তা বলতো আইসা, নাদিয়াকে এটা বলতো, ওর মারে এটা বলতো, ওর পানি পড়া দিত, পুরো ঘরে হাঁটতো, এটা করতো, বলে সন্তান হবে, অবশ্যই সন্তান হবে, সন্তান না হইয়া কোথায় যাবে, সন্তান হবে, এরকম করতে করতে প্রায় 3 মাস পর্যন্ত ও তার এই কার্যক্রম এইখানে চালাইলো। 3 মাস পরে হঠাৎ করে নাদিয়ার আব্বা মারা গেল সৌদিতে। মানে ওনার উপরে এর আগেও নাকি ওনার সাথে যখন আমার ফোনে কথা হতো উনি বলতো উনি রাতের বেলায় ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে, যে বড় দৈত্যের মতো একটা লোক আছে, আইসা ওনার গলা চিপে ধরে, ওনাকে মেরে ফেলার চেষ্টা করে, ওনার সাথে এগুলা করে, উনি আমাকে এগুলো বলতো। তো আমি কিন্তু অনেক আবার জানাইতাম যে আপনার ওয়াইফ এবং আপনার মেয়ে তারা হচ্ছে এই ধরনের কাজ করতেছে, এক কবিরাজকে বাসায় নিয়ে আসছে, এই কবিরাজ এই ধরনের কাহিনী করে এগুলো করতেছে। উনি আবার বাধা দিত ওনার বউকে, যে না এগুলো করো না, কবিরাজ ভণ্ড, এগুলোকে বিশ্বাস করো না, তুমি এটা ভুল করতেছো। ওনার ওয়াইফকে এগুলো বলতো, ওনার ওয়াইফ কিন্তু ওনার কথা শুনতো না, কোনোভাবে ওনার কথা শুনতো না, ওনাকে কোনো মূল্যায়ন করতো, ওনাকে দামই দিত না। শেষ পর্যন্ত হলো কি উনি মারা গেছে সৌদিতে। মারা যাওয়ার পরে আমি তখন সৌদিতে, মানে তখন আমার পাসপোর্ট করা আছে। তো নাদিয়ার মা তখন বললো তুমি তাড়াতাড়ি যাও, মানে ওনার তো ওখানে ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, ওগুলো গিয়া কিছু একটা লাইন করে আসো। তো আমি ওখানে যাওয়ার পরে জানতে পারি যে নোয়াখালীর একটা লোক নাম হচ্ছে রশিদ নামের একটা লোক, ওর বাবার ম্যানেজার ছিল। তো আমি সৌদিতে যাওয়ার পরে যেটা দেখতে পাই যে ওর বাবার ম্যানেজার রশিদ মোটামুটি ওর বাবার পুরো ব্যবসা গিলে বসে আছে। অল্প কিছুদিন, মানে আমার যেতে সময় লাগছে 20-25 দিনে, 20-25 দিনের মাঝে ওই রশিদ পুরো ব্যবসা সব গিলে বসে আছে। ওখান থেকে আমি বেশি টাকা আনতে পারি না, তাও কম আনি নাই, প্রায় বাংলাদেশি টাকা হিসাব করলে 70 থেকে 80 লাখ টাকার মতো আমি বাংলাদেশি টাকা ওখানে তাও খুব কষ্ট করে এই টাকাগুলো আমি নিতে পারি, যেগুলো আমার শ্বশুরের জমানো টাকা ছিল বা ওখানে ইনভেস্ট করা ছিল। এই টাকাগুলো নিয়ে শ্বশুরের লাশ নিয়ে আমি তখন দেশে ফিরে আসি। এখানে কিন্তু একটু সময় লেগেছে, প্রায় মাস দেড়েকের মতো। মাস দেড়েক সময় লাগার পরে আমি দেশে আসি, আসার পর আমার শ্বশুরকে দাফন করি, বরিশাল ওনার দাফন হয়, এবং ওনার দাফন সম্পন্ন হওয়ার পর আমি যে টাকাটা এনেছি পুরো টাকাটা আমার ওয়াইফের, মানে আমার শাশুড়ির হাতে তুলে দিই, মানে নাদিয়ার আম্মার হাতে তুলে দিই, যে এই টাকাটা আমি সৌদি আরব থেকে আনছি। একটা টাকাও কিন্তু আমি খাইনি, একটা টাকাও আমি মানি না, জানছি সবে আমি ওর মায়ের হাতে দিয়ে দিই। তো ওর মা এই টাকাগুলো দিয়ে কী করছে এর মানে আমি জানি না। ওর আব্বাকে দাফন করার পরে যেটা শুরু হলো, ওই কবিরাজ আমাদের বাসায় থাকতেছে, এবং আমি সৌদি আরব থেকে ফিরে এসে দেখেছি ওর মা এবং ও অনেকটা অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে। তারা ওই কবিরাজ যা বলে ওরা তাই করে, কবিরাজের কথায় উঠে, কবিরাজের কথায় বসে, মানে কবিরাজ বললে খায়, কবিরাজ বললে ঘুমায়, এক কথায় বলতে গেলে তারা যেন কবিরাজের শিষ্য, এমন একটা অবস্থা। তা আমি ওর মারে যদি কবিরাজের প্রসঙ্গে একটু বলি, আমার শাশুড়িকে, উনি খেপে যায় আমার উপরে, মানে প্রচণ্ড রকমের রেগে যায় আমার উপরে, এই তোর আমি এই করবো সেই করবো, এই তুই কবিরাজ নিয়ে কোনো কথা বলবি না, ও আমাদের উপরে রাঘবের নজর আছে, আমাদের উপরে কালীর নজর আছে, মানে এই সমস্ত কথাবার্তা বলে। তা আমি তো বুঝি না, ওদের বাংলাদেশে কিছু টুকিটাকি ব্যবসা বাণিজ্য আছে, আমি এগুলো দেখাশোনা করতাম বা মাস শেষে ভাড়া উঠাইতাম, ওদের মতো করে আছি। এবং উনি বাসায় থাকতে থাকতে, মানে আল্লাহ মাফ করুক, একদিন আমি হঠাৎ করে একটা জিনিস দেখতে পাই, যেটা মানে দেখার পর আপনাকে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। একটা জিনিস আমি দেখতে পাই, দেখার পর আমি জাস্ট চুপ হয়ে যাই, যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমি কী দেখলাম? আমার শাশুড়ির সঙ্গেই দেখলাম। তো শাশুড়ির সঙ্গে দেখার পরেই আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি এটা কেন করলেন, বা যে জিনিসটা আমি দেখলাম এটা কি হইলো? উনি আমাকে বলে আমি কবিরাজকে, মানে জিনকে খুশি করার জন্য করছি, যে জিনটা, মানে জিনকে খুশি করার জন্য উনি এমন একটা নোংরা কাজ করেছে। কারণ হচ্ছে ওই জিনটা নাকি আমার মা আমার বউর উপরে চালান করছে, আমার বউর উপরে চালান করার কারণে আমার বউর ঘরে সন্তান হয় না। ওই জিনটাকে খুশি করার জন্য উনি এমন একটা নোংরা কাজ করছে, যা বলার মতো ভাষা আমার নাই। তা আমি তখন এটাও চুপ হয়ে গেলাম, যে ঠিক আছে, যেটা দেখছি ওইটা আমি মানে নিজের মনে বুঝেলাম, যে ঠিক আছে, যা দেখছি এটা এইটুকুতেই মানে থাকুক, আমি এটার বাড়াইলাম না, এটার আমি সামনের দিকে বাড়াইলাম না। এরপরে কি হলো জানেন ভাই,
মানে এর পরের ঘটনাটা বললে আপনাকে অবাক হয়ে যাবেন। এরপরে দেখতাম ও আমার বউয়ের গায়ে হাত তোলে রাতের বেলায়, রাত 2টা-3টা বাজে কবিরাজ আমার বউকে ডাকে। আমার বউ ওনার রুমে যায়, তখন আমার শাশুড়ি দরজা আটকায় দেয়, মানে বাইরে থেকে দরজা আটকায় দেয়। তা আমি বললাম যে মা এটা কেমন কথা, আমার ওয়াইফ একটা মানে একটা অপরিচিত লোক বা যাই হোক একটা কবিরাজের রুমে গেল, আপনি দরজা আটকায় দিলেন কেন, একটা যুবতী মেয়ে বা আমার ওয়াইফ তো এখনও এরকম না কেন? আমার শাশুড়ি তখন আমার উপর রেগে যায়, মানে রাগে যে কীরকমভাবে রাগে, মানে চোখগুলো এত বড় বড় করে ফেলে, মানে লাইক আমার গলা চিপে ধরে, যেই তুই এটা কী বলতেছিস, মানে আমার গলা চিপে ধরে। মানে ওনার উপরে যে একটা অশুভ শক্তি বা খারাপ কিছু কাজ করে, এটা কিন্তু ওনাকে দেখলে বোঝা যায় যে ওই জিনিসটার উপর ওনার উপরে চলে আসে এবং উনি আমাকে এভাবে মারে। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন প্রায় দীর্ঘদিন ধরে রাতের বেলায় নাদিয়াকে ওই রুমে দিয়ে দিত, উনি দরজা আটকাই দিত। আমি নাদিয়াকে যদি জিজ্ঞেস করতাম যে তুমি ওই রুমে গেলে কী হয়, উনি আমাকে সামনে বসায়, বসানোর পরে বিভিন্ন ধরনের পানি পড়া এইটা ওইটা দেয়, এবং এরপরে আসলে কী ঘটে আমি বলতে পারি না। আমি বললাম তোমাকে ওই রুমে তোমাকে 2 থেকে 3 ঘন্টা রাখা হয় এবং 2-3 ঘন্টা পরে তুমি রুম থেকে বের হও, এই 2-3 ঘন্টা তোমার সাথে কী হয় তুমি কি এটা জানো না? ও বলে না, এই 2-3 ঘন্টা আমার সাথে ওই রুমের ভিতরে কী ঘটে আমি এটা আসলে বলতে পারি না। এই ঘটনা কিছুদিন পর আমি তখন পুরোপুরিভাবে শিওর হয়ে গেলাম যে ওই ভণ্ড কবিরাজ আমার শাশুড়ি এবং আমার বউ, আমার মা মেয়ে দুজনেই সর্বনাশ করতেছে। আমি তখন করলাম কি যে না, আমি মানে প্রথমে আইনের আশ্রয় চিন্তা করি। এখন আইনের আশ্রয় নিতে গেলে তো আমার শাশুড়ি এবং আমার বউ, মানে আমার বউ যেমনই হোক, আমার শাশুড়ি কিন্তু পুরোপুরি ওর পক্ষে, তো এখন তো আমি আইনের আশ্রয় নিতে পারবো না। পরে আমি একজন ফকিরের খবর পাই ঢাকাতেই, ভালো মানের একটা ফকির, ওই ফকিরের কাছে যাই এবং ফকিরের কাছে যাওয়ার পর আমি তখন ফকিরকে বিস্তারিত জানাই। ফকিরকে বলি যে দেখেন এমন এমন ঘটনা, এগুলো যেদিন আমি ফকিরকে বলি, ফকির আমাকে একটা তাবিজ দেয়। তাবিজটা দিয়ে বলে যে তাবিজটা ঘরে নিয়ে যাবেন, মানে তাবিজটা ঘরে নিয়ে যাবেন, যাওয়ার পর আপনি তাবিজটা হাতে দিবেন, দিয়ে আপনার ওয়াইফের দিকে তাকাবেন, মানে আপনার ওয়াইফ এবং আপনার শাশুড়ির আচরণ দেখবেন। আপনি তাবিজ হাতে নিয়ে যাওয়ার পর যদি দেখেন যে তারা প্রচুরভাবে রাগান্বিত, আপনাকে ঘরে জায়গায় দিচ্ছে না, প্রচুর রেগে আছে আপনার উপরে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি যেটা ধারণা করতেছেন সেটাই। আর যদি দেখেন যে না তারা নম্র ভদ্র বা ঠিক আছে, তাহলে বুঝবেন যে না এরকম কিছুই নয়, কবিরাজ আসলে কিছুই না, তারা এমনি আপনার উপরে বিরক্ত। আমি তাবিজটা হাতে পরে মাত্র ঘরে ঢুকছি, আপনার প্রায় 3টার মতো বাজে বিকেল। ঘরে ঢুকার সাথে আমার শাশুড়ি আমারে বলতেছে যে জোসেফ তুমি এখান থেকে বেরিয়ে যাও, মানে ডাইরেক্ট। আমি বললাম কেন মা, বেরিয়ে যাবো কেন, কী হয়েছে? তেন আমারে বলতেছে যে আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না, আমার মেয়ে তোমাকে তালাক দিয়ে দিছে। আমি বললাম এটা তুমি কি, এটা আপনি কী বলেন, আপনার মেয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে, কারণ কি, আমার অপরাধ কি? বলো কোনো অপরাধ না, আমার মেয়ে তোমার সংসার করবে না, তুমি বেরো তো, আমার ঘর থেকে বেরো। আমি বললাম কী বলেন আপনি এগুলো, মানে আমি আমার বোর্ড দিকে তাকাই আছি তখন দোতলা। আমি বললাম যে না দিয়ে এগুলো কী হচ্ছে আমার সাথে? ও আমারে বলে যে ও কোনোদিন আমার মানে ওভাবেই বলে নাই বিয়ের পরে, আমার বলে তোরে আমি ডিভোর্স দিছি, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তুই আমার পিছনে গিয়া আমার ক্ষতি করিস, তুই তোর মায়ের সাথে হাত মিলাইছিস। আমি বললাম আমি তোমার মার সাথে হাত মিলাইছি মানে কি, আমি কী করছি? বলে তুই আমার মার সাথে হাত মিলাইছিস, তুই তোর মায়ের সাথে হাত মিলাইছিস, তোর মাও আমার ক্ষতি করতে চায়, তুইও আমার ক্ষতি করতে চাস না, বাইরে আমার বাড়ি থেকে। ওইরকম করে খারাপ ব্যবহার করতেছে। ওর মা ধাক্কায়া লাস্টে দারোয়ানকে ডাক দিল যে ওরে বের কর, দারোয়ান পর্যন্ত ধাক্কায় বের করে দিল। বুঝতে পারলাম না তখন কী হলো। আমি তখন ওই জায়গা থেকে আমি তখন আইনের আশ্রয় নিলাম, প্রশাসনের কাছে গেলাম, গিয়ে বললাম যে এমন এমন ঘটনা, একজন কবিরাজ এগুলো করতেছে। আমি তখন মামলা দায়ের করলাম আর কি, যে কবিরাজের বিপক্ষে গিয়ে, বা ওখানে আমি ছোটোখাটো একটা ডায়েরি করলাম। ডায়েরি করার পরে পুলিশ এর পরের দিন ভেরিফিকেশানে আসছে, এবং পুলিশ ভেরিফিকেশানে এসে আমাকে বলতেছে যে দেখেন ওখানে প্রথম কথা হচ্ছে আপনার ওয়াইফ আপনাকে আমাদের সামনে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স পেপারে উনি সই করেছে, এবং সেই ডিভোর্স লেটার আপনাকে রিসেন্টলি দিয়ে দিবে, আপনি পেয়ে যাবেন, উনি ডিভোর্স করে দিয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে আপনার যে শাশুড়ির কথা আপনি বলতেছেন, আপনার প্রাক্তন শাশুড়ি, উনি মূলত ওই কবিরাজকে উনি ওনার ঘরের জন্য এনেছে। উনি বলতেছেন ওনার ঘরে অশুভ শক্তি আছে, এই অশুভ শক্তি থেকে মানে বাঁচার জন্য উনি এই কবিরাজকে ওনার ঘরে ডেকে এনেছে, এবং ওই কবিরাজ ওনাদের উপকার করতেছে, আপনি তার ক্ষতি করতেছেন, আপনার মা তাদের ক্ষতি করেছেন, এগুলো বলতেছে। তো দেখেন আইন তো আসলে জিন ভূত এগুলো বিশ্বাস করে না, আমরা যেটা দেখেছি যে তারা ঠিক আছে, সো আমরা এখানে কোনো অ্যাকশন নিতে পারবো না। পুলিশ ওখান থেকেই সরে গেল। এবার আমি যত কবিরাজের কাছেই যাচ্ছি, প্রতিটা কবিরাজ একটা কথাই বলে যে এটা মূলত মানে ওনাদের উপরে চালান করা হয়েছে, জিন চালান করছে, মা এবং মেয়ে দুজনকেই হচ্ছে ও কাবু করতেছে, মানে কবিরাজ কাবু করে রেখেছে। শেষ পর্যন্ত আপনি বিশ্বাস করবেন, আমি ওর মামার কাছে গেলাম বরিশাল, ওর মামার বাড়িতে।
ওর মামার বাড়িতে যাওয়ার পরে আমি ওর মামারে যখন বলছি, ওর মামা পুরোপুরিভাবে আমার উপরে খেপে গেছে। এই বেটা, তুই কেন আমার বোনের তুই মানে আমাকে ছোটো লোক বলে উনি যা বললো তাই করলো। এবং পরিশেষে আমি আরেকটা ভালো কবিরাজের মাধ্যমে জানতে পারছি যে মূলত ওর মামাই এই কাহিনীটা করে। যে কবিরাজটা ওদের পিছনে লাগাই দেওয়া হয়েছে এটা ওর মামাই লাগাই দেয়। আমি তখন আর কোনো উপায় পাইলাম না, আমি বাড়ির ত্রিসীমানায় ঢুকতে পারিনি। বাড়ির ভিতরে কি হচ্ছে এটা আমি বাইরে থেকে জানিই না। মূলত বাড়িটার ভিতরে কি হইতেছে না হইতেছে এর কোনো কিছুই আমি বুঝতেও পারি না, আমি জানতেও পারি না। আমাকে ওই বাড়ির ভিতরে ঢুকতেই দেয় না। আমি কোরআনে হাত দিয়ে শপথ করেছি আমার আব্বা আম্মার কাছেও যেতে পারি না। এভাবে দীর্ঘদিন পরে প্রায় 5 বছর, এর মাঝে 5 বছরের মতো কাটছে। আমি বাড়িতে 2 বার গেছি, আমার আব্বা আম্মা কেউ আমার সাথে কথা বলে না। আব্বা আম্মা টোটালি আমার সাথে কথা বলে না, তারা আমাকে দেখতেই পারে না, আমার সাথে টোটালি কথাই বলে না। এর মাঝে আমার আব্বা মারা গেল, দাদি তো বহুত আগেই মারা গেছে, পরে আব্বা মারা গেছে। আব্বার কবরে মাটি দেওয়ার জন্য আমি গেলাম বরিশালে। আমার বোন, যেটা আমার আব্বা আম্মা দেখাশোনা করতেছে, আমার ওই বোন আমাকে আমার আব্বার লাশের কাছে যেতে দেয় নাই। আমার আব্বার মরা মুখটাও আমাকে দেখতে দেয় নাই। আমার আব্বাকে তখন আমার বোন, গ্রামবাসী নিয়ে আমার বোন দাফন করলো, কিন্তু আব্বুর কবরে মাটিও দিতে পারেন, আব্বার মরা মুখটাও দেখি নাই। বোনের উপরে রাগ করে আমি আর বোনের কাছে যাইনি। এরপরে আমি আবার এখানে পড়ে আসি। অনেক পরে আমি একটা গোপনে একটা সংবাদ পাই, যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। জানতে পারি, গোপনে খবরটা পাই, ওই কবিরাজ নাকি নাদিয়ারে বিয়ে করছে লাস্টে। এই রিসেন্ট কয়েক বছর আগের ঘটনা। কবিরাজ নাদিয়াকে বিয়ে করছে এবং ওই কবিরাজের সাথে নাদিয়া এখন সংসার করতেছে। আর ওই কবিরাজ এখন কবিরাজি ব্যবসা ছেড়ে দিয়েছে। উনি যে কবিরাজি করতো, তন্ত্রমন্ত্র কাজ করতে, এগুলো ছেড়ে দিয়েছে। এগুলো ছেড়ে দিয়ে নাদিয়াদের যে ব্যবসা বাণিজ্য আছে, ঘর ভাড়া উঠে, বা আমি যে কাজগুলো করতাম ও সেই কাজগুলোই করে। তো এখনও আমি মাঝে মাঝে নাদিয়া এবং আমি এখন একটা চাকরি করি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। নাদিয়াকে আর নাদিয়ার মাকে দেখার জন্য মাঝে মাঝে যখন ওনাদেরকে দেখি, মানে ওনাদের চলাফেরা, আচার আচরণ, মানে টোটালি যেন পাগল। আশেপাশের বিল্ডিংয়ের যে মানুষগুলো থাকে তাদেরকে যদি জিজ্ঞেস করি যে কি হইতেছে বা কি হচ্ছে, তারা একটা কথাই বলে যে বাসার মধ্যে যে কি হয় এটা বলে বোঝানো যাবে না। এই বাসার মধ্যে কি হইতেছে এটা বলে বোঝানো যাবে না। যে প্রতি রাতেই এই বাসার ভিতরে আমরা বিভিন্ন ধরনের কীর্তনের শব্দ পাই, কখনো কোরআনের শব্দ পাই, কখনো দুঃখ পোড়া গন্ধ পাই, কখনো মানে এটার গন্ধ পাই, ওইটার গন্ধ পাই। মানে বাসার আশেপাশে এমন সব ঘ্রাণ পাওয়া যায় মাঝে মাঝে আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং আমরা বুঝতেই পারতেছি যে ঘরের ভিতরে কুফুরি টাইপের কিছু একটা হচ্ছে। তা আমরা কি করবো? আমরা তো আশেপাশে বিল্ডিংয়ে থেকে আমরা ওনারা কারোর সাথে কথা বলে না। যেমন নাদিয়া এবং নাদিয়ার মা, তারা বাইরের কোনো লোকদের সাথে কথা বলে না, যারা জাস্ট ওই কবিরাজের সাথে যায় আসে। আর ছেলে তো এখন কবিরাজ না, তখন প্যান্ট শার্ট পরে ঘুরে। তো এমন একটা অবস্থা। আজকে 1 দিন 2 দিন নয়, এই ঘটনা প্রায় আজকে 15 বৎসরের মতো হয়ে যাচ্ছে। আজকে 15 বৎসর ও মা মেয়ে এভাবেই আছে। নাদিয়ার ঘরে কোনো এখনও সন্তানাদি হয়নি। ওর মা এখন তো প্রায় বুড়ো বয়সে, শেষ বয়সে আসছে। আর ওর মা নাদিয়া এখন ওই কবিরাজের সাথেই আছে, ওই কবিরাজের পিছিয়ে আছে। তা আমি অনেকের কাছে গেলে অনেকেই বলে যে যদি কবিরাজ কোনো তন্ত্রমন্ত্র করতো তাহলে তার 15 বৎসর এটা এরকম থাকতো। নাদিয়ার ঘরে কিন্তু এখনও কোনো সন্তান হয়নি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখনও কোনো সন্তানাদি হয়নি। তা আমিও আর বিয়ে শাদী করিনি। আমি আমার বাবা মায়ের কাছেও যাইনি, আমার মাও মারা গেছে, বাপও মারা গেছে। আমি আমার পরিবারেও আর যাইনি, বিয়ে শাদীও করিনি। আমি এখন জীবনের প্রায় শেষ বয়সে এসে দাঁড়িয়েছি এবং নাদিয়ার এই পরিস্থিতি এখনও দেখতেছি। ওর মা এখনও বেঁচে আছে এবং নাদিয়াও এখনও বেঁচে আছে এবং তারা এই কবিরাজকে নিয়ে এখনও এগুলো করতেছে। আমি নিশ্চিত, আমি পুরো 99% শিওর যে এই কবিরাজ এমন কিছু করেছে যার কারণে ওর মা মেয়ে দুজনের সর্বনাশ আজকে 15 বছর ধরে করতেছে। তো যতই কবিরাজের কাছে যাই, আমার কাছ থেকে কবিরাজের টাকা নেই, এই করো ওই করে, কিন্তু কাজের কাজ আসলে কেউ করতে পারতেছে না। তো মূলত আপন ভাই, আমি আপনার খুব বড় ভক্ত। আপনার গল্প আমি সবসময় শুনি এবং আমার জানা মতো আপনার কাছে হয়তো অনেক ভালো কবিরাজ থাকতে পারে। যদি কোনো কবিরাজ ভালোভাবে থেকে থাকে, আমি মা আর মেয়েকে এই ভণ্ড কবিরাজের হাত থেকে বাঁচাতে চাই। আমাকে একটু সাহায্য করবেন। এটা আমার ফোন নাম্বার, আমার সাথে একটু কথা বলবেন। আমি আপনার কাছে একটু সাহায্যের হাত বাড়ান, আমি একটু সাহায্য করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কবিরাজ নাদিয়া এবং নাদিয়ার মা নার্গিস আক্তারকে কি করেছে এটা হয়তো আমি জানি না, বা এটা আমি বলতে পারবো না। তবে গল্প শুনে যেটা বুঝেছি, জোসেফ তার বাবা মায়ের সাথে যা করেছে, তার রীতিমতো জোসেফ একটা কুলাঙ্গার সন্তানের কাজ করেছে। আর এই কুলাঙ্গার সন্তানের কাজ করার কারণে জোসেফের জীবনে যা ঘটেছে, জোসেফ পুরো নষ্ট হয়ে গেছে। না করলো বিয়ে, না হলো সংসার। গ্র্যাজুয়েশন শেষ করার পরেও একটা মানুষ এখনও 15 থেকে 16 হাজার টাকা বেতনে ঢাকাতে একটা চাকরি করে। নেই বাবা, নেই মা, মাথার উপর আসমান নেই, পায়ের নিচে মাটি নেই। এক বিচ্ছিন্ন জীবনে চলে গেল জোসেফ। এবং জোসেফকে
ভুল পথে যারা প্রলোভিত করলো, নার্গিস এবং তার মেয়ে নাদিয়া, আল্লাহর তরফ থেকে আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই পাগল বানিয়ে রেখে দিয়েছে। শান্ত সুষ্ঠুভাবে মেয়ের সেবা যত্ন পেয়ে জোসেফের বাবা মা পরম শান্তিতে মাটির কবরে শুয়ে আছে। দেখেন, এই গল্পটা যদি আপনি একটু চিন্তা করেন, একটু খেয়াল করে যদি আপনি ভাবেন, আমার কাছে মনে হয় যে 10 বছর বইয়ের পাতায় আপনি সেই শিক্ষা পাবেন না, এই গল্প আজ আপনাকে যে শিক্ষা দিয়েছে। গল্পটা কারো না কারোর সাথে শেয়ার করবেন, আরও মানুষদের সাথে শেয়ার করে তাদেরকে সতর্ক করবেন। জোসেফ ভাই উনি হয়তো বলবে, আপন ভাই আমাকে এই কথাগুলো বললো অনিয়ারে। হ্যাঁ, আমি আসলে যে কথাগুলো আপনাকে বলেছি এটা আপনার ভালোর জন্যই বলেছি। আপনি আপনার বাবা মায়ের কবরে যান, তাদের কাছে মাপ চান, ক্ষমা চান, তারা মাফ করলেই হয়তো আপনি শান্তি পাবেন। বাদ দেন নাদিয়ার কথা, বাদ দেন নার্গিসের কথা। এখন আপনি নাদিয়া নার্গিস করতে করতে আপনি নিজের জীবনও শেষ করছেন। এখনও সময় আছে, মা মেয়ের চিন্তা বাদ দিয়ে আপনি নিজের চিন্তা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।